সাউন্ড হালকা প্রবলেম লাগতেছে? নো, সাউন্ড প্রবলেম নাই, সাউন্ড সব কিছু ঠিকঠাক আছে, আমি এখানে দেখতে পাচ্ছি। আমি কথা বলতেছি এবং সাউন্ড সব কিছু ঠিকঠাক দেখতে পাচ্ছি। ওকে, ঠিক আছে। ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ক্লাসে। আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো এবং সবাই প্রথম ক্লাসটা ওরিয়েন্টেশন ক্লাসটা করছো। তো আজকে থেকে আমাদের মেইন পড়াশোনা শুরু। আমরা ভেক্টর অধ্যায়টা শুরু করব। ভেক্টর হচ্ছে আমাদের ফিজিক্স ফার্স্ট পার্টের সেকেন্ড চ্যাপ্টার। প্রথম চ্যাপ্টারটা তোমাদের মাস্টার ভাই নিবে। প্রথম চ্যাপ্টারের কথা গত ক্লাসে আমরা বলছিলাম যে প্রথম চ্যাপ্টারটা খুবই ছোট একটা চ্যাপ্টার, খুবই সহজ একটা চ্যাপ্টার। প্রথম চ্যাপ্টারটার নাম হচ্ছে ভৌত জগৎ ও পরিমাপ। এই অধ্যায়ে আমরা পরিমাপের হিসাব নিকাশ, বিভিন্ন রাশির মাত্রা এবং এককের হিসাব নিকাশ এবং ত্রুটির হিসাব নিকাশ করি, যেটা খুবই সহজ জিনিস। তো চলো আমরা এখন ভেক্টরটা শুরু করব। এটা মূল চ্যাপ্টার, ফিজিক্স ফার্স্ট পার্টের ফাউন্ডেশন চ্যাপ্টার হচ্ছে এটা। এই চ্যাপ্টারটা যার যত ভালো বোঝা থাকবে, যে যত সুন্দর করে এই চ্যাপ্টারটা বুঝে বুঝে পড়তে পারবে, তার কাছে কিন্তু ফিজিক্সের বাকি অধ্যায়গুলো সহজ লাগবে। ঠিক আছে? তো চলো আমরা সৃষ্টিকর্তার নাম নিয়ে শুরু করি। তোমাদের গত ক্লাসে একটা কথা আমি একটু বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে কি, পড়তে পড়তে তুমি যে এই যে 2টা বছর তুমি পড়বা, পড়ার পরে তোমার বিভিন্ন পরীক্ষা তুমি দিবা, অনেক সময় তোমার হতাশ লাগবে। তুমি অনেক পড়বা কিন্তু মনে হবে ভুলে যাচ্ছ। তুমি মনে করবা যে আরে আমাকে দিয়ে হবে না, আমি হয়তো পারবো না। বাট একটা জিনিস, তুমি সেই সময় যে সাহায্যটা নিবা, সেই সময় তোমাকে যে হেল্পটা করতে পারবে, সে হচ্ছে তোমার সৃষ্টিকর্তা। যে যে ধর্ম মতে আসো, তুমি সৃষ্টিকর্তাকে স্মরণ করবা, প্রেয়ার করবা রেগুলার, দেখবা তোমার মধ্যে আলাদা একটা কনফিডেন্স চলে আসবে। এই কনফিডেন্সটা কিন্তু খুব জরুরি। ঠিক আছে? তুমি যদি নিজে মনে করো যে আমি পারবো, তাহলেই তুমি পারবা। তো এই কনফিডেন্স আনাটা জরুরি এবং এই কনফিডেন্সটার জন্য সবসময় সৃষ্টিকর্তাকে স্মরণ করবা, সৃষ্টিকর্তার কাছে হেল্প চাইবা, তাহলে হবে। তো চলো আমরা সৃষ্টিকর্তার নাম নিয়ে শুরু করে দিই। আমরা এই অধ্যায়ে, আচ্ছা সরি, আমি স্লাইড একটু ভুল স্লাইড নিয়ে ফেলছি, ফুল স্লাইড নিয়ে ফেলছি। জাস্ট একটা মিনিট সময় দাও আমাকে, একটু জাস্ট একটা মিনিট। আমি গত ক্লাসের স্লাইডটা নিয়ে ফেলছি ভুল করে। ভাই আপনি কি বাসায় ক্লাস নিচ্ছেন? হ্যাঁ, বাসা থেকেই তো ক্লাস নিচ্ছি। সাউন্ড অনেক কম না? সাউন্ড ঠিক আছে। একজন বলছো ভিডিও কই? হ্যাঁ, ভিডিও কই, যখন তুমি ভিডিও দেখতে পারবে না, তোমাদের গত ক্লাসে একটা কথা বলছি, যখন তুমি ধরো ভিডিও দেখতে পাচ্ছ না, তখন যে কাজটা করবা, সাথে সাথে তুমি বের হয়ে যাবা, বের হয়ে গিয়ে তুমি আবার ঢুকবা, দেখবা তখন ভিডিও আবার দেখতে পাচ্ছ। ঠিক আছে? বের হয়ে যাবা, বের হয়ে গিয়ে আবার ঢুকবা, তখন দেখবা তুমি ভিডিওটা দেখতে পাচ্ছ।
খুবই খুবই দুঃখিত যে তোমাদের একটু ওয়েট করাইতে হইল। ওকে, এখন আসো তাহলে আমাদের আজকে হচ্ছে ভেক্টরের 2 নম্বর ক্লাস। তো চলো আমরা শুরু করি। তো প্রথমে যে জিনিসটা আমাদের পড়তে হবে সেটা হচ্ছে রাশি, ঠিক আছে, বা কোয়ান্টিটি। কোয়ান্টিটি ভেক্টর অধ্যায়ের শুরুতে যে জিনিসটা জানা দরকার। তো রাশি বা কোয়ান্টিটি কি? ভৌত জগতে যা কিছু পরিমাপযোগ্য তাদেরকে বলা হয় হচ্ছে রাশি। যেমন আমার হাতে এই কলমটা আছে, আমি যদি বলি তুমি এই কলমের কি কি হিসাব করতে পারবা, কি কি পরিমাপ করতে পারবা, দেখো এই কলমের দৈর্ঘ্যটা পরিমাপ করা যায়, কলমের ডায়ামিটার বা ব্যাস বা ব্যাসার্ধটা পরিমাপ করা যায়, কলমের ভরটা পরিমাপ করা যায়। তাহলে এই কলমটার জন্য রাশি হচ্ছে তার দৈর্ঘ্য, তার ব্যাস, তার ভর। তো এই যে যা কিছু আমরা পরিমাপ করতে পারি ভৌত জগতে সেগুলো হচ্ছে রাশি। পরিমাপ করতে গেলে সবসময় যে দেখতেই হবে, ধরো এর দৈর্ঘ্যটা দেখা যাচ্ছে, সবসময় যে দেখতে হবে এমনটা না। ধরো সময় পরিমাপ করব, সময়টা কি আমরা আসলে দেখতে পাই, তাই না? কোনো একটা বস্তুর উপর ধরো বল প্রযুক্ত করছি, বল পরিমাপ করব, তো বলটা কি আমরা আসলে দেখতে পাই না। তো ভৌত জগতে যা কিছু পরিমাপযোগ্য সেগুলাই হচ্ছে রাশি। দৈর্ঘ্য, ভর, সময়, বল, এগুলাই হচ্ছে রাশি। তাহলে চলো একটু সংজ্ঞাটা ছোট্ট করে লিখি। ভৌত জগতে যা কিছু পরিমাপযোগ্য, পরিমাপযোগ্য তাকে রাশি বলা হয়। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে দৈর্ঘ্য, ভর, সময়, তারপর ব্যাসার্ধ, এগুলা হচ্ছে এক একটা রাশি। বল, এগুলা হচ্ছে এক একটা রাশি। এবার এই রাশিগুলার মধ্যে কিছু রাশি আছে যাদেরকে প্রকাশের জন্য শুধুমাত্র মানই যথেষ্ট। ধরো ভর, এই কলমটার ভর কত? কলমটার ভর তুমি বললা যে ভর হচ্ছে ভাই 5 গ্রাম, বা কলমের ধরো ভর 10 গ্রাম। তো এটা প্রকাশ করার জন্য তুমি কিন্তু শুধুমাত্র মানটুকু বলছো, মানের পাশাপাশি তোমার কি আর কিছু বলা লাগছে? কোনো দিকের সাহায্য লাগছে না। তাহলে এই যে রাশিগুলা, এদের মধ্যে কিছু কিছু ভৌত রাশিগুলোর মধ্যে কিছু কিছু রাশি আছে যাদেরকে প্রকাশের জন্য শুধুমাত্র মানটাই যথেষ্ট, তাদেরকে বলা হচ্ছে স্কেলার রাশি বা অদিক রাশি। আবার কিছু কিছু রাশি আছে যাদেরকে প্রকাশের জন্য মান কিন্তু যথেষ্ট নয়। যেমন কোনো একটা বস্তুর উপর ধরো আমরা বল প্রযুক্ত করলাম, তোমরা জানো বলের একক হচ্ছে নিউটন। ধরো 10 নিউটন বল প্রযুক্ত করলাম, যে ধরো এটা একটা বস্তু, এই বস্তুর উপর প্রযুক্ত বল 10 নিউটন। আমি যদি এখন বলি প্রযুক্ত বল 10 নিউটন, তাহলে কিন্তু তুমি আমাকে পাল্টার একটা প্রশ্ন করতেই পারো যে ভাই প্রযুক্ত বলের মান 10 নিউটন, কিন্তু বলটা এই বস্তুর উপর কোন দিকে প্রযুক্ত করা হয়েছে? ধরো এই দিকটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিক, এই দিকটা ওয়াই অক্ষের ধনাত্মক দিক, বা এমন হতে পারে ধরো এটা পূর্ব দিক, তাহলে এই দিকটা পশ্চিম দিক। অর্থাৎ এই বস্তুটার উপর বলটা কোন দিকে প্রযুক্ত হয়েছে। তাহলে তুমি কিন্তু আমাকে দিকটাও জিজ্ঞেস করতেছো, দিক ছাড়া কিন্তু এই বলের প্রকাশটা আমি পুরোপুরি পূর্ণাঙ্গ রূপে করতে পারতেছি না। তাহলে প্রকাশ করার জন্য, রাশিকে প্রকাশ করার জন্য, কিছু কিছু রাশিকে প্রকাশ করার জন্য মানের পাশাপাশি দিকেরও কিন্তু আমাদের সাহায্য লাগতেছে। যে এই বস্তুর উপর ধরো প্রযুক্ত বলটা এদিকে, ধরো সেটা এক্স অক্ষের ধনাত্মক দিকে, তাহলে কোনো কোনো রাশিকে প্রকাশের জন্য, পূর্ণাঙ্গভাবে প্রকাশের জন্য মানের পাশাপাশি তার দিকটাও প্রকাশ করা দরকার হয়। তো তাদেরকে বলা হয় ভেক্টর রাশি বা দিক রাশি। তাহলে রাশি তো বুঝলাম, এবার এই রাশিকে কয়টা ভাগে ভাগ করা যায়? 2টা ভাগে ভাগ করা যায়। কি হিসাবে? কার মানে 2টা ভাগে যে ভাগ করব, বিভক্ত করব, কার পার্সপেক্টিভে? যে প্রকাশের মাধ্যমে, যে মান এবং দিক, রাশির প্রকাশের জন্য মান এবং দিকের প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে আমরা রাশিগুলোকে 2 ভাগে ভাগ করতে পারি। তাহলে কোয়ান্টিটি বা রাশি, এটাকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে স্কেলার রাশি বা
অদিক রাশি, একটু বাংলায় বললে। আরেকটা হচ্ছে ভেক্টর রাশি, এই যে চ্যাপ্টারটার নাম ভেক্টর, এটাকেই বেশি মর্যাদা দিয়ে আমরা পড়াশোনা করবো আর কি। এটা নিয়েই ভেক্টরের হিসাব নিকাশটাই এই অধ্যায়ের মূল প্রতিপাদ্য বিষয়। তাহলে ভেক্টর বা দিক রাশি, ওকে। তাহলে স্কেলার রাশি প্রকাশের জন্য শুধুমাত্র মানই যথেষ্ট। আমরা অনেক সময় এভাবে বলি যে স্কেলার রাশি কাকে বলে, যার মান আছে তা সে স্কেলার রাশি, আর যার মান এবং দিক উভয়ই আছে সেটা ভেক্টর রাশি। কথা সত্য, কিন্তু কেমন যেন একটু মানে শুনতে একটু মনে করো যে মানে কোনো মতে প্রকাশ হইল, কোনো মতে সংজ্ঞা দেওয়া হইলো এরকম লাগে। আমরা যদি একটু সুন্দর করে বলি তাহলে ব্যাপারটা হবে এরকম, আসলে যে সকল রাশিকে পূর্ণাঙ্গভাবে প্রকাশের জন্য শুধুমাত্র তার মানটাই যথেষ্ট, আর কিছু দরকার হয় না, তো সেটাই হচ্ছে স্কেলার রাশি। তাহলে এদেরকে, যাদেরকে প্রকাশের জন্য যে সকল রাশিকে প্রকাশের জন্য শুধুমাত্র মান যথেষ্ট, শুধুমাত্র মানই যথেষ্ট, আর কোনো কিছু তার দরকার পড়ে না, সেই সকল রাশিটাই হচ্ছে স্কেলার রাশি। উদাহরণ হিসাবে কি লিখতে পারি, যে উদাহরণ হচ্ছে ভর। যেমন কোনো একটা বস্তুর ভর সাপোজ আমার ভর, তো আমার ভর কত কেজি, আমি বললাম যে আমার ভর ধরো 52 কেজি। তুমি কি জিজ্ঞেস করবা যে ভাই আপনার ভরটা কোন দিকে, পূর্ব দিকে না পশ্চিম দিকে, জিজ্ঞেস করো? এটা করো। আমি তোমাকে বললাম যে তুমি পড়াশোনা করছো কতক্ষণ, তুমি বললে ভাই আমি 1 ঘন্টা পড়াশোনা করছি, এই যে সময়টা বললা 1 ঘন্টা, তুমি কি বলো ভাই আমি 1 ঘন্টা উত্তর দিকে পড়াশোনা করছি, বলো এটা না। তাহলে ভর, সময়, দৈর্ঘ্য এগুলা প্রকাশের জন্য মান যথেষ্ট, দিকের কোনো দরকার পড়ে না। তাহলে উদাহরণস্বরূপ আমরা স্কেলার রাশিগুলো যদি লিখি, তাহলে দৈর্ঘ্য ভর, দ্রুতি, কাজ, শক্তি, সময়, তারপরে তোমরা কয়েকটা বলো তো। তাপমাত্রা, কোনো বস্তুর তাপমাত্রা কত, 10 ডিগ্রি সেলসিয়াস, বলো 10 ডিগ্রি সেলসিয়াস উপরের দিকে, বলো না তো না, তাপমাত্রা। তারপরে বিভব, ঠিক আছে। তারপরে আমরা এই রাশিগুলোর সাথে পরিচিত, আরও অনেক ধরনের রাশি আছে। আমরা এই যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার মিলে অনেক ধরনের রাশি পড়বো, তো অনেক রাশি দেখতে পারবো যে যারা স্কেলার রাশি। এখন ধরো এইগুলো পরিচিত বলে আমরা এইগুলা লিখলাম, ঠিক আছে। তারপরে ধরো আরেকটা লিখে আমি একটু পৃষ্ঠটান, ঠিক আছে, কি রাশি, স্কেলার রাশি। এইবার আসো, যে সকল রাশিকে প্রকাশের জন্য শুধুমাত্র মানটা যথেষ্ট নয়, তাহলে মানের পাশাপাশি দিক দরকার। তাহলে যে সকল রাশিকে প্রকাশের জন্য মান এবং দিক বললে একটা কথা আছে, দিক কেমন দিক হচ্ছে একটা সুনির্দিষ্ট দিক, এবং সুনির্দিষ্ট দিক দরকার, ঠিক আছে। সুনির্দিষ্ট দিক বলতে কি বোঝানো হচ্ছে আমি বুঝাই দিচ্ছি। সুনির্দিষ্ট দিক দরকার, তাদেরকে ভেক্টর রাশি বলা হচ্ছে, তাদেরকে বলা হচ্ছে ভেক্টর রাশি। এবার আমি একটু দিকটা বুঝাই। দিক, মনে করো সরণের কথা চিন্তা করো, সরণ আর দূরত্বের মধ্যে পার্থক্য কি? ধরো এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এ বিন্দু থেকে তুমি বি বিন্দুতে যাবা, তো ধরো এ বিন্দু থেকে বি বিন্দু, ধরো এ বিন্দু তোমার বাড়ি, বি বিন্দু তোমার কলেজ, এ থেকে বিতে যাওয়ার জন্য এটা হচ্ছে একটা রাস্তা। এখন তুমি এই রাস্তা দিয়ে তুমি বি বিন্দুতে, এ থেকে বি বিন্দুতে গিয়ে পৌঁছালা, তাহলে তোমার অ্যাকচুয়াল অতিক্রান্ত পথ সেটা হচ্ছে এটা, আর এটাকে বলা হচ্ছে দূরত্ব। অ্যাকচুয়ালি তুমি যতটুকু যাচ্ছ এটা দূরত্ব স্কেলার রাশি, ঠিক আছে, দূরত্ব দৈর্ঘ্য স্কেলার রাশি। এখন আমি যদি বলি সরণ কত, সরণ হচ্ছে আদি বিন্দু, শেষ বিন্দু, লম্বালম্বী এই যে সরল রৈখিক দূরত্বটা, এইটা হচ্ছে সরণ। তাহলে এটা হচ্ছে সরণের মান, এই যে দৈর্ঘ্যটুকু, এই দৈর্ঘ্যটুকু সরণের মান, সরণ একটা ভেক্টর রাশি। আর দিক, তুমি কোত্থেকে কোথায় গেছো, এ থেকে বিতে, তাহলে এ হচ্ছে পাদবিন্দু, শুরু, এন্ডিং পয়েন্ট,
আর সরি স্টার্টিং পয়েন্ট, আর বি হচ্ছে শীর্ষবিন্দু। এই যে এখানে গিয়ে তুমি শেষ করছো, এখানে গিয়ে শেষ করছো, দ্যাট ইজ এন্ডিং পয়েন্ট। তাহলে দিকটা কোন দিক থেকে কোন দিকে? এ থেকে বি এর দিকে। আমি এখানে কি বলছিলাম? সুনির্দিষ্ট দিক থাকতে হবে। সুনির্দিষ্ট দিক মানে দেখো দিকটা সবসময় একই দিকে, দিকটা সবসময় একই দিকে, সবসময় দিকটা একই দিকে, দেখছো? তো এইটা হচ্ছে সুনির্দিষ্ট দিক। এই যে সুনির্দিষ্ট দিক। তুমি যদি ধরো এই যে দূরত্ব, এই যে দূরত্ব যেটা, এটাতে তুমি যদি দিক দেখাও যে ভাই এ থেকে দেখেন বিতে গেছে, কিভাবে গেছে এই দেখেন, এ থেকে এই, তারপরে এই, তারপরে এই, তারপরে এই, তারপরে এই, এই যে এভাবে এ থেকে বিতে গেছে। তাহলে বলো এ থেকে বিতে এই যে ডিরেকশনটা আমি দেখালাম, এই যে দিকগুলো আমি দেখালাম, অনেকে তো বলে ভাই এটাও তো দিক, এটা সুনির্দিষ্ট দিক। বলো এটা সুনির্দিষ্ট দিক? দেখো তো দিকগুলা কি হয়েছে, ক্ষণে ক্ষণে দেখো তো দিক চেঞ্জ হচ্ছে না। তাহলে এটা তো সুনির্দিষ্ট কোনো একটা দিক না, বুঝতে পারছো? তাহলে সুনির্দিষ্ট দিক হচ্ছে এটা, এই যে একটা সুনির্দিষ্ট দিক হইতে হবে। তাহলে সেটাকে আমরা বলতে পারবো সরণ। আর এই সরণটাই হচ্ছে ভেক্টর রাশি, সরণটাই হচ্ছে ভেক্টর রাশি। দেখো ভর বলছিলাম স্কেলার রাশি, কিন্তু ওজন কিন্তু ভেক্টর রাশি। ওজন, ওজন হচ্ছে W = mg, W = mg। জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষ ত্বরণের ডিরেকশন আছে কোন দিকে? পৃথিবীর কেন্দ্রের দিকে। তাহলে ওজন কোন দিকে ক্রিয়া করবে? ভরের কিন্তু কোনো দিক নাই, ভর স্কেলার। W = mg, W হচ্ছে ওজন, ওজন বল, তাই না? ওজনের একক নিউটন। জি অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষ ত্বরণ পৃথিবীর কেন্দ্রের দিকে, তাহলে জি পৃথিবীর কেন্দ্রের দিকে, তাহলে ডাব্লু কোন দিকে? পৃথিবীর কেন্দ্রের দিকে। একটা দেখো সুনির্দিষ্ট দিক ওজনের। তাহলে ওজন কি রাশি? একটা ভেক্টর রাশি। তুমি ওজনটাকে শুধুমাত্র মান দিয়ে কিন্তু প্রকাশ হলো না। ধরো আমি বললাম কোনো বস্তুর ওজন এত নিউটন, ভাই ওজন বললেই বোঝা যাবে ওজন হচ্ছে পৃথিবীর আকর্ষণ বল, পৃথিবী কেন্দ্রের দিকে আকর্ষণ করতেছে, দিকটা সবসময় পৃথিবীর কেন্দ্রের দিকে, সুনির্দিষ্ট দিক। তাহলে যে সকল রাশির মানের পাশাপাশি সুনির্দিষ্ট দিক থাকবে তাদেরকে বলা হচ্ছে ভেক্টর রাশি। তাহলে এরকম উদাহরণ কি হতে পারে? বল, সরণ, ঠিক আছে? তারপরে নতুন নতুন আরো অনেকগুলো রাশি তুমি পড়বা, টর্ক, বল, সরণ, টর্ক, বেগ, ত্বরণ, ত্বরণ, দ্বিমেরু ভ্রামক, তড়িৎ দ্বিমেরু ভ্রামক, দ্বিমেরু ভ্রামক, মহাকর্ষ বল, ঠিক আছে? মহাকর্ষ বল, কুলম্ব বল, মহাকর্ষ প্রাবল্য, তারপরে তড়িৎ প্রাবল্য, ঠিক আছে? এগুলা সব হচ্ছে ভেক্টর রাশি। এখন অনেকে বলতে ভাই দ্বিমেরু ভ্রামক কি জিনিস? তুমি তো পড়ো নাই এখনো। এই তুমি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের সকল চ্যাপ্টারের রাশি কি পড়ে ফেলছো এখনো? পড়ো নাই। এই কারণে টর্ক কি তুমি জানবা না এখন। কখন জানবা? আর একটু বড় হইলে জানবা, আমি তোমাকে জানাবো। তড়িৎ দ্বিমেরু ভ্রামক কি এটা তো জানি না, আমরা রাশির নামটা জানলাম যে এটা একটা ভেক্টর রাশি। কেন ভেক্টর রাশি এগুলো নিয়ে আমরা আলোচনা করবো তো। তারপরে এখানে পৃষ্ঠটান, ভাই পৃষ্ঠটান কি আমি তো জানি না। তুমি 9 10 সব জানছো? জানো নাই তো, এই কারণেই তো তুমি ইন্টার পড়তেছো, তাই না? তাহলে এগুলো আমরা জানাবো যে এগুলা কেন ভেক্টর রাশি। তা আমি জাস্ট উদাহরণ হিসাবে কয়েকটা রাশি লিখলাম। কি বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে আসো আমরা একটু এই যে কয়েকটা ভেক্টর রাশি নিয়ে মানে মানে স্কেলার রাশি এবং ভেক্টর রাশির মধ্যে একটু পার্থক্যটা বোঝার চেষ্টা করি। যেমন মনে করো যে 2 মার্কের কোশ্চেন আসে যে দূরত্ব, দূরত্ব স্কেলার রাশি, স্কেলার, কিন্তু সরণ ভেক্টর, কিন্তু সরণ ভেক্টর, ব্যাখ্যা করো, ব্যাখ্যা করো, ঠিক আছে? এটারই সম্পূরক কোশ্চেন, এটা পারলে তুমি এটা পারবা যে দ্রুতি স্কেলার কিন্তু বেগ, বেগ ভেক্টর, ব্যাখ্যা করো। তো ব্যাখ্যাটা শুরু হবে কোত্থেকে? ব্যাখ্যাটা শুরু হবে সরণ এবং দূরত্ব থেকে। তো একটু আগে তোমাকে সরণ এবং দূরত্বের মধ্যে আমি পার্থক্যটা বুঝাই দিছি। তারপর ধরো আমি একটু আবার বলি, এটা এ বিন্দু, এটা বি বিন্দু। ধরো এ বিন্দু হচ্ছে রাজশাহী, বি বিন্দু হচ্ছে ঢাকা। তো ঢাকা থেকে রাজশাহী যাওয়ার রাস্তাটা একটু গুগল ম্যাপে দেখো তো, রাস্তাটা কিরকম সরল রৈখিক রাস্তা? না, রাস্তাটা একটু আঁকাবাঁকা, তাই না? তো রাস্তাটা ধরো এরকম একটা রাস্তা, এই যে এ থেকে বিতে যাওয়ার রাস্তা হচ্ছে এটা। তো তুমি এই রাস্তা বেয়ে ধরো গাড়ি চালায় গেছো এ থেকে বিতে, ঢাকা থেকে রাজশাহী বা রাজশাহী থেকে ঢাকাতে গেছো। অ্যাকচুয়ালি তুমি যে দূরত্বটা অতিক্রম করতেছো, অ্যাকচুয়ালি তুমি যে পথটা অতিক্রম করতেছো দ্যাট ইজ দূরত্ব। দূরত্ব হচ্ছে ডিস্টেন্স, ঠিক আছে?
দূরত্ব হচ্ছে ডিস্টেন্স। তাহলে দূরত্বের যদি আমি একটু সংজ্ঞা লিখি, দূরত্ব ডিস্টেন্স কি আসলে? দূরত্বের সংজ্ঞাটা হচ্ছে বস্তুর অবস্থানের পরিবর্তন। এ থেকে বিতে আসছে, তো বস্তু যে পথে আসছে সেই পথের দৈর্ঘ্যটাই হচ্ছে দূরত্ব। বস্তু যে পথে আসছে সেই পথের দৈর্ঘ্যটাই হচ্ছে দূরত্ব। আবির, তোমার ক্যামেরাটা বন্ধ করো। আবির, তোমার ক্যামেরাটা দেখা যাচ্ছে, ক্যামেরাটা বন্ধ করো। তাহলে দূরত্ব কি? বস্তুর প্রকৃতপক্ষে অতিক্রান্ত পথের দৈর্ঘ্যই, অতিক্রান্ত পথের দৈর্ঘ্যটাই হচ্ছে দূরত্ব। তোমরা 9-10 বইতে যেটা শিখছো সংজ্ঞাটা, সেটা হচ্ছে যে কোনো দিকে অবস্থানের পরিবর্তনকে দূরত্ব বলে। হ্যাঁ, বলা যায় যে কোনো দিকে, সুনির্দিষ্ট কোনো দিক নাই, যে কোনো দিকে অবস্থানের পরিবর্তনটা দূরত্ব। বাট সরণ কি জিনিস? সরণ, এই এ আর বি বিন্দুর মধ্যে সরণ, একটু আগেই বললাম এ আর বি বিন্দুর মধ্যে সরণ। ম্যাপে কি করবা? এই যে এটা হচ্ছে রাজশাহী, ম্যাপে এটা হচ্ছে ঢাকা। তুমি কি করবা? ম্যাপের উপর দুইটা বিন্দু দিয়ে একটা স্কেল নিয়ে এরকম একটা সরল রৈখিক দূরত্ব আঁকবা। অনেকে বলবে ভাই এরকম সরল রৈখিক রাস্তা তো নাই। না থাকুক, দুই বিন্দুর মধ্যে সরল রৈখিক রাস্তা এরকম থাকার দরকার নেই। তুমি এরকম দাগ দিয়ে একটা রাস্তা বানাই ফেলো। এই যে দৈর্ঘ্যটা, এটাই হচ্ছে সরণ। কোত্থেকে কোথায় গেছে? এ থেকে বিতে গেছে। তাহলে সরণের ডিরেকশনটা হচ্ছে এ থেকে বি এর দিকে, সুনির্দিষ্টভাবে এ থেকে সরল রৈখিকভাবে বি এর দিকে। এটা হচ্ছে সরণ। তাহলে সরণের সংজ্ঞাটা যদি দিই তাহলে কি বলবো? সরণ হচ্ছে সুনির্দিষ্ট দিকে অবস্থানের পরিবর্তন, বস্তুর অবস্থানের পরিবর্তন। এইটা হচ্ছে সরণ। যে সরণটা কি? সরণ হচ্ছে সুনির্দিষ্ট দিকে বস্তুর অবস্থানের পরিবর্তন, সুনির্দিষ্ট দিকে বস্তুর অবস্থানের পরিবর্তন, এইটা হচ্ছে সরণ। এইবার একটা জিনিস দেখো, এ থেকে বিতে যাওয়ার জন্য রাস্তা কিন্তু অনেকগুলো হইতে পারে, অর্থাৎ দূরত্ব কিন্তু অনেকগুলো হইতে পারে। যেমন এই একটা রাস্তা, তারপরে মনে করো এ থেকে বিতে যাওয়ার জন্য এই আর একটা রাস্তা, এ থেকে বিতে যাওয়ার জন্য এই আর একটা রাস্তা। ঠিক আছে, তীর চিহ্ন দিয়ে ফেলছি, সরি। এই যে এই আর একটা রাস্তা, তো এই রাস্তা দিয়েও তুমি যাইতে পারো, তো এটাও কিন্তু আর একটা দূরত্ব। ঠিক আছে, বাট এই দুই বিন্দুর মধ্যে এই যে সরণ যেটা, সেটা কিন্তু একটাই, এই যে এটাই হচ্ছে সরণ। সরণ তুমি আর একটা সরণ বানাইতে পারবা না। দুই বিন্দুর মধ্যে সরণ, এই যে ফিক্সড এই সরল রৈখিক দূরত্বটাই কিন্তু সরণ। তাহলে সরণের ক্ষেত্রে আমরা আর একটা কথা বলতে পারি যে দুই বিন্দুর মধ্যে সর্বনিম্ন দূরত্বটাই কিন্তু সরণ। বলো আমার কথাটা সত্যি কিনা, একটু যাচাই করে দেখো তো। এ থেকে বিতে যাওয়ার জন্য কয়টা রাস্তা? এখানে কয়টা রাস্তা আছে? 3টা রাস্তা। তো তুমি এ থেকে বিতে যাবা, আমি বললাম সবচেয়ে কম দূরত্বের রাস্তাটাতে যাও। সবচেয়ে কম দূরত্ব কোন পথে যাবা? যে ভাই এ আর বি বিন্দুর মধ্যে একেবারে সরল রৈখিক যে পথটা, ওই পথে গেলেই আমি সবচেয়ে কম দূরত্বে যাইতে পারবো। তাহলে আমি যদি এটা বলি, এটা কি ভুল বলা হবে? যে দুই বিন্দুর মধ্যে সর্বনিম্ন যে দূরত্বটা হওয়া সম্ভব, সেটাই হচ্ছে সরণ, সেটাই সরণের মান। কি কথা কি বুঝতে পারছো? যে দুই বিন্দুর মধ্যে সর্বনিম্ন যে দূরত্ব সম্ভব, দুই বিন্দুর মধ্যে সর্বনিম্ন যে দূরত্ব, সেটাই আসলে সরণ। সরণ মানে ডিস্টেন্স, সরি ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, সরণ হচ্ছে ডিসপ্লেসমেন্ট। তো সরণ আর দূরত্বের মধ্যে পার্থক্যটা তাহলে বোঝা গেছে। এখন আসলে দ্রুতি আর বেগ। দ্রুতি কি? এই দ্রুতি হচ্ছে দূরত্বের পরিবর্তনের হার, অর্থাৎ দূরত্ব ডিভাইডেড বাই সময়। ঠিক আছে, ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম। ধরো এই যে পথটা, এই পথে এ থেকে বিতে গেছে, যাইতে কতক্ষণ লাগছে? ধরো 2 ঘন্টা সময় লাগছে। তাহলে এই দূরত্বটাকে তুমি সময় দিয়ে ভাগ দিবা, যতটুকু সময় লাগছে সেটা দিয়ে ভাগ দিবা, তুমি দ্রুতিটা পাবা। ঠিক আছে, ঠিক একইভাবে এবার যদি আমি বলি বেগ, তাহলে বেগ কি? বেগ হচ্ছে সরণের পরিবর্তনের হার। দ্রুতি দূরত্বের পরিবর্তনের হার, আর বেগ হচ্ছে সরণের পরিবর্তনের হার। সরণ
ডিভাইডেড বাই সময়, ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই টাইম, এইটা হচ্ছে বেগ। তো এখন যদি তোমাকে বলা হয় তুমি এবার একটু ব্যাখ্যা করে দাও যে দ্রুতি স্কেলার কিন্তু বেগ ভেক্টর, এটা একটু ব্যাখ্যা করে দাও, বলো পারবা না? শুরুটা থেকে শুরু দূরত্ব এবং সরণ থেকে। দূরত্বের সুন্দর করে সংজ্ঞা লিখলা, সরণের সুন্দর করে সংজ্ঞা লিখলা। এবার দেখো দূরত্ব কি রাশি? স্কেলার রাশি। সরণ কি রাশি? ভেক্টর রাশি। কেন? কারণ সরণের সুনির্দিষ্ট দিক আছে, এই কারণে সরণ ভেক্টর রাশি। দূরত্ব স্কেলার রাশি। এবার দূরত্ব স্কেলার, সময় স্কেলার, তাহলে দূরত্বের পরিবর্তনের হার, দূরত্ব স্কেলার রাশি, তার পরিবর্তনের হার দ্রুতি, তাহলে সেও হবে স্কেলার। কি কথা বুঝছো? দূরত্ব স্কেলার, তার পরিবর্তনের হার, তো সেটাও তো স্কেলার হবে, তাহলে দ্রুতি স্কেলার। এবার যদি বলি বেগ কি? সরণের পরিবর্তনের হার। সরণ কি? সরণ ভেক্টর রাশি, তাহলে সরণ ভেক্টর তার পরিবর্তনের হার, তাহলে সরণের যেমন সুনির্দিষ্ট দিক আছে তো বেগেরও সুনির্দিষ্ট দিক আছে, তাহলে বেগ ভি, ভি ইকুয়াল টু এস ডিভাইডেড বাই টি। সরণ ধরো এস, এস দিয়ে প্রকাশ করলাম। এস তার সুনির্দিষ্ট দিক আছে, এই যে মাথার উপর একটা দিক দিয়ে দিলাম। ভেক্টরকে প্রকাশ করা হয় এইভাবে, আমরা একটু পরে দেখব যে ভেক্টরকে কিভাবে প্রকাশ করা যায়। তো সরণের মাথায় একটা তীর চিহ্ন দিয়ে দিলাম, ভেক্টরকে প্রকাশ করে ফেললাম। তাহলে সরণ ভেক্টর, তাকে সময় দিয়ে ভাগ দিচ্ছি, সময় স্কেলার। কোনো একটা ভেক্টরকে স্কেলার রাশি দিয়ে ভাগ করলে ফলাফল যেটা পাবো সে ফলাফল তো ভেক্টরই হবে। ভেক্টর রাশির পরিবর্তনের হার অবশ্যই ভেক্টর হবে। কি ক্লিয়ার? তাহলে দূরত্ব স্কেলার, এই কারণে দ্রুতিটাও স্কেলার। বেগ সরি সরণ ভেক্টর, এই কারণে বেগটাও ভেক্টর। তো 2 মার্কের প্রশ্নে আসে, একটু সুন্দর করে গুছায় লিখবা। 2 মার্কের প্রশ্ন কিন্তু মুখস্থ করতে হয় না, কি করতে হয়? অনুধাবনমূলক অনুধাবন করবা, তারপরে নিজের মতো করে সুন্দর করে বাংলা ভাষায় লিখবা। আমি একটা কথা সবসময় বলি, যে যত ভালো বাংলা পারে সে তত ভালো ফিজিক্স পারে। কারণ কি, তুমি যখন বুঝবা, বোঝার পরে ওই জিনিসটাকে তোমার ভাষায় তুমি সুন্দর করে লিখবা। তো এর জন্য সুন্দর করে লেখার জন্য বাংলা ভাষায় লিখবা যখন, তাহলে সুন্দর করে লেখার জন্য বাংলাটা ভালো করে পারা লাগবে। বুঝতে পারছো? যা অনুধাবন করবা সেটা সুন্দর করে প্রকাশ করতে হবে। অনেক সময় হয় কি, অনেক তুমি বুঝো বাট খাতায় লিখতে পারতেছো না, তাহলে কিন্তু হবে না। বুঝলা এবং ওইটাকে সুন্দরভাবে একেবারে বেস্ট ওয়েতে খাতায় রিপ্রেজেন্ট করতে হবে, কারণ খাতা দেখেই তোমার মার্ক আসবে। টিচার কিন্তু জানে না তুমি মনে করো যে অনেক পণ্ডিত, তুমি অনেক কিছু জানো, টিচার তো ওটা বুঝতেছে না। টিচার দেখবে তোমার খাতা, খাতায় কি আছে তার উপরে সে মার্ক দিবে, তার উপরে সে মার্কিং করবে। কথা কি বুঝতে পারছি? ক্লিয়ার? সবসময় 2 মার্কের প্রশ্ন চেষ্টা করবা, দেখো এই হিন্ট মানে এই টেকনিকগুলো মাথার মধ্যে এখন থেকে ঢুকাবা। 2 মার্কের প্রশ্নে অনেক সময় শুধু বাংলা কথা লিখে দাও না। 2 মার্কের প্রশ্নে ফিজিক্সের ক্ষেত্রে তোমার টার্গেট থাকবে আমি 2 মার্কের প্রশ্নে কোনোভাবে একটু ইকুয়েশন ঢুকাইতে পারি কিনা, কোনোভাবে একটু চিত্র ঢুকাইতে পারি কিনা। কারণ চিত্র এবং ইকুয়েশন দিয়ে, সূত্র দিয়ে যখন তুমি কোনো প্রশ্নের উত্তর লিখবা, তখন তার একটা স্ট্যান্ডার্ড অন্য লেভেলে চলে যাবে, একটা হাই স্ট্যান্ডার্ড হয়ে যাবে। তখন টিচার দেখেও তুমি যদি 2 একটা কথা ভুলও লিখো, ওইটা আর ভুল সে ধরবে না, তোমাকে মার্ক দিয়ে দেবে। ওকে, তো এবার আসো ভেক্টর রাশির প্রকাশ। ভেক্টর রাশির প্রকাশ, আমরা কিভাবে ভেক্টর রাশির প্রকাশ করতে পারি? ভেক্টর রাশির প্রকাশ করার 2টা ওয়ে আছে। একটা হচ্ছে অক্ষরের মাধ্যমে প্রকাশ করা, আর একটা হচ্ছে জ্যামিতিক উপায়ে প্রকাশ করা। অক্ষরের মাধ্যমে প্রকাশ, অক্ষরের মাধ্যমে প্রকাশ। অক্ষরের মাধ্যমে কিভাবে প্রকাশ করা যায়? আমরা কোনো একটা ভেক্টরকে প্রকাশের জন্য ইংলিশ লেটার ব্যবহার করব। ধরো এ দিয়ে কোনো একটা ভেক্টরকে বুঝালাম, কিন্তু শুধু এভাবে লিখলে তো ভেক্টর রাশির প্রকাশ পাইল না। কারণ ভেক্টর রাশির 2টা জিনিস আছে, কি কি? মান এবং সম্মান। তো ভেক্টর রাশির মান সম্মান মানে দিক আর কি, দিক দুটোই তো প্রকাশ করতে হবে। তো দিকটা প্রকাশ করব কিভাবে? দিকটা প্রকাশ করব হচ্ছে এই ইংরেজি লেটারটার উপরে এরকম একটা তীর চিহ্ন দিয়ে, তাহলে বোঝা যাবে ও আচ্ছা এটা একটা ভেক্টর রাশি, বুঝাচ্ছি সেটা একটা ভেক্টর রাশি। আমি উপরে এরকম একটা দাগও দিতে পারি, আবার আমি নিচেও একটা দাগ দিতে পারি, আবার আমি আরেকটা ভাবে প্রকাশ করতে পারি, সেটা হচ্ছে বোল্ড হরফে লিখে। ঠিক আছে, বোল্ড হরফে লিখে প্রকাশ করতে পারি। তবে একটা কথা আছে, তুমি যখন বোল্ড হরফে লিখে প্রকাশ করবা, এই প্রকাশটা শুধুমাত্র ছাপানোর জন্য। বোল্ড হরফে যখন হাতে লিখবা
চিন্তা করো তো এটা কতটা মানে বাজে লাগে। খাতায় লিখছো এ, লিখে এইভাবে 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 ঘুষতেছো, তো খাতা দেখবা ছিঁড়ে যাবে। এই কারণে হাতে লিখে এটা প্রকাশ করা হয় না। হাতে লিখে যখন প্রকাশ করা হয় তখন এই তিনটা মাধ্যম ব্যবহার করা হয়, এই তিনটা উপায় ব্যবহার করা হয়। এটা হচ্ছে হাতে লিখে প্রকাশের কাছে, লিখে প্রকাশের কাছে। আর ছাপার কাজে যখন ছাপবো, ঠিক আছে, যখন মনে করো পরীক্ষাতে তোমাকে যখন ছাপা কোশ্চেন দিবে, তখন তুমি যদি দেখো যে ওখানে ভেক্টর প্রকাশ করা আছে, তখন কিভাবে প্রকাশ করা হয়? তখন এইভাবে প্রকাশ করা হয়। এখন কথা হচ্ছে এইভাবেই প্রকাশ করা হয়, এগুলা দিয়ে কি ছাপাতে প্রকাশ করা হয় না? যখন আমি টাইপ করব তখন কি এভাবে লিখতে পারি না? হ্যাঁ, এগুলো তো করাই যাবে, কিন্তু স্পেশালি এইটা ছাপার জন্য ব্যবহার করা যাবে, হাতে লিখে প্রকাশ করা যাবে না। ঠিক আছে, হাতে লিখে আমরা এভাবে কখনো প্রকাশ করি না। তাহলে এইটা শুধুমাত্র আর কি ছাপার জন্য, আর ছাপার জন্য সবগুলাই, এটা ছাপার জন্য এবং ছাপার জন্য সবগুলাই, কিন্তু হাতে লিখে এই তিনটাকে প্রকাশ, এই তিনটা ভাবে প্রকাশ করা যায়। কথা কি বুঝছো? এখন শোনো, এভাবে যখন আমরা প্রকাশ করতেছি তখন ভেক্টরটাকেই প্রকাশ পাচ্ছে। আমি যদি চাই যে আমি শুধুমাত্র ভেক্টরের মানটা প্রকাশ করতে চাই, শুধুমাত্র অক্ষরের মাধ্যমে ভেক্টরের মানকে প্রকাশ করব, ভেক্টরের মান প্রকাশ, ঠিক আছে, আমি শুধুমাত্র ভেক্টরের মানটাকে প্রকাশ করতে চাই, তাহলে আমি কিভাবে প্রকাশ করব? তাহলে দুইটা উপায় আছে, দুইটা ভাবে প্রকাশ করা যায়। এক, শুধুমাত্র ইংলিশ লেটারটা লিখে উপরে কোনো তীর চিহ্ন দেওয়ার দরকার নেই, তাহলে শুধুমাত্র মান প্রকাশ পাবে। এখন যদি আমি বলি যে এইটা হচ্ছে একটা ভেক্টরকে আমরা প্রকাশ করছি, কিন্তু কি প্রকাশ করছি? শুধুমাত্র মানটাকে প্রকাশ করছি। আর দুই নম্বর হচ্ছে উপরে তীর চিহ্ন দিবা, কিন্তু দিয়ে মডুলাস দিতে হবে। এই যে উপরে তীর চিহ্ন দিলা, দিয়ে এবার কি করতে হবে? মডুলাস দিতে হবে। মডুলাস দিলে মান প্রকাশ পাবে। এটা হচ্ছে অক্ষরের মাধ্যমে ভেক্টরের প্রকাশ, ভেক্টরের প্রকাশ আর শুধুমাত্র তার মানের প্রকাশ। কি বোঝা গেছে? এখন দেখো, ধরো তুমি কাউকে নিয়ে কথা বলতেছো, মানে তুমি অপরিচিত কাউকে তুমি কারো কাছে পরিচয় করাই দিতেছো। এখন যখন পরিচয় করা দিবা তখন তার নামে ইতিহাস পাতিহাস লিখে ফেললা, বাংলায় লিখে ফেললা, এই যে অক্ষরের মাধ্যমে প্রকাশ করলা। আর একটা কাজ হয়, ধরো তুমি ফুটবলার মেসির কথা বলতেছো, এখন তুমি ধরো মেসির বললা যে সে 10 নম্বরে খেলে, এই যে লিখে প্রকাশ, সে 10 নম্বর প্লেয়ার, সে আর্জেন্টিনার হয়ে খেলে, তো এরকম কিছু কথাবার্তা বললে, লাস্টে ধরো ওয়ার্ল্ড কাপ জিতছে, তাই না? এরকম কিছু কথাবার্তা বললে কিন্তু সে বুঝে যাবে যে ভাই আপনি কার কথা বলতেছেন। আর একটা কাজ যদি করা যায়, ধরো মেসির একটা ছবি যদি আমি তোমার সামনে নিয়ে আসি, ছবি, তাহলে কি আর আমার কিছু বলা লাগবে? তাহলে ছবির মাধ্যমে প্রকাশ করা যায়, ছবি মানে জ্যামিতিক উপায়। তো ভেক্টরকেও তাই, অক্ষরের মাধ্যমে আমরা প্রকাশ করলাম, আর এবার হচ্ছে জ্যামিতিক উপায়ে প্রকাশ করব। তাহলে ভেক্টরকে জ্যামিতিক উপায়ে প্রকাশ। কি বুঝতে পেরেছ? জ্যামিতিক উপায়ে প্রকাশ। এইবার খুব মনোযোগ দিয়ে খেয়াল করো, কোন একটা ভেক্টর রাশিকে যখন আমরা জ্যামিতিক উপায়ে প্রকাশ করব তখন একটা সরল রেখার মাধ্যমে প্রকাশ করতে হয়। এই যে সরল রেখাটা, এই সরল রেখার দৈর্ঘ্যটা ভেক্টরটার মান প্রকাশ করে, মান মানে ম্যাগনিটিউড, ঠিক আছে, বা ভেক্টরটার মান প্রকাশ করে কি? দৈর্ঘ্যটা। তো শুধু তো মান প্রকাশ করলে হবে না, দিকও প্রকাশ করতে হবে, আর দিকটা সুনির্দিষ্ট দিক। তাহলে কি করতে হবে? একটা তীর চিহ্ন দিয়ে দিতে হবে। তো আমরা এই মাথায় এখানে একটা তীর চিহ্ন দিয়ে দিলাম, তাহলে দিকটা প্রকাশ পাবে। কিভাবে দিকটা প্রকাশ পাবে? বোঝা যাবে যে ভেক্টরটার ক্রিয়া করতেছে এই দিক বরাবর, এই তীর চিহ্ন বরাবর ক্রিয়া করতেছে, যেখানে এইটা হচ্ছে তার স্টার্টিং পয়েন্ট আর এইটা হচ্ছে তার এন্ডিং পয়েন্ট। অর্থাৎ এইটা 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 হচ্ছে পাদবিন্দু, পাদবিন্দু, আর এইটা হচ্ছে শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু। তো ইংরেজিতে পাদবিন্দুটাকে বলা হয় টেইল, টেইল মানে কি? লেজ। শীর্ষবিন্দু হচ্ছে হেড, হেড পয়েন্ট। তাহলে ভেক্টরের টেইল পয়েন্ট এবং ভেক্টরের এটা হেড পয়েন্ট। তাহলে দৈর্ঘ্যটা মান প্রকাশ করবে আর এই তীর চিহ্ন দিক প্রকাশ করবে। ঠিক আছে, তাহলে মানও প্রকাশ পাইলো, দিকও প্রকাশ পাইলো। এইটাই হচ্ছে জ্যামিতিক উপায়। তীর চিহ্নটাকে আমরা কিন্তু মাঝখানেও চাইলে দিতে পারি, যে তীর চিহ্নটাকে ধরো এভাবে আমরা মাঝেও দিতে পারি। তবে আমি প্রকাশ করার ক্ষেত্রে আমার কাছে এটাই ভালো লাগে যে একেবারে মাথায় তীর চিহ্নটা দিব, মাঝে দিলেও কোনো সমস্যা নেই, মাঝে দিয়েও প্রকাশ করতে পারি। বুঝতে পারছো? তাহলে তুমি আমাকে বলো তো, আমি এই একটা ভেক্টরকে প্রকাশ করছি, ধরো এটা এ ভেক্টর,
আর এই একটা ভেক্টরকে প্রকাশ করছি, এটা হচ্ছে বি ভেক্টর। বলো তো ভাইয়া কোন ভেক্টরটার মান বেশি? বলো তো কোন ভেক্টরটার মান বেশি? এই দুটো ভেক্টরের মধ্যে কোনটার মান বেশি? বি ভেক্টরের মান বেশি। বাহ, তোমরা অনেক বুদ্ধিমান। কিভাবে বুঝলা? কিভাবে বুঝলা বি ভেক্টরের মান বেশি? এটা বুঝলা কিভাবে? যে ভাই আপনি বলছেন দৈর্ঘ্যটুকুই মান প্রকাশ করবে, তাহলে দেখেন এর দৈর্ঘ্যটা কম, তার তুলনায় দেখতেই পাচ্ছি বি এর দৈর্ঘ্যটা বেশি, তাহলে যার দৈর্ঘ্যটা বেশি সেই ভেক্টরটার মান বেশি। তাহলে এর বি এর দৈর্ঘ্য বেশি, এই যে এর দৈর্ঘ্য বেশি, এর যে আমরা প্রকাশ করছি যে ধারক রেখা দিয়ে প্রকাশ করছি সেই রেখার দৈর্ঘ্য বেশি, তাহলে দৈর্ঘ্য যেহেতু বেশি সেহেতু বি ভেক্টরের মান বেশি, বি এর মান বেশি। ঠিক আছে? তো মানকে প্রকাশ করার জন্য কিভাবে লেখা হয়? মানকে প্রকাশ করার জন্য এই যে বি এর মান, শুধু মান, অথবা এই যে মান। তাহলে বি ভেক্টরের মান ইজ গ্রেটার দেন এই ভেক্টরের মান। বুঝতে পারছো? বি ভেক্টরের এই যে মান প্রকাশ করার এই যে মেথড, তাহলে বি ভেক্টরের মান এই ভেক্টরের মান থেকে বেশি। ঠিক আছে? ওকে, এখন আসো আমরা ভেক্টর রাশির হিসাব নিকাশ শিখতে চাই, যোগ বিয়োগ শিখতে চাই। তো এগুলা হিসাব নিকাশ বোঝার জন্য একটু খুব ভালোভাবে জিনিসগুলো একটু খেয়াল করো। ধরো কোন একটা স্কেলার রাশি, স্কেলার রাশি, স্কেলার রাশির তোমাকে দুই একটা উদাহরণ যদি আমি বলি, যেমন আমি ভরের কথা বলছি, ভর ভর হচ্ছে ধরো 5 কেজি অথবা 2 কেজি বা 2 গ্রাম এরকম। তারপরে ধরো সময়, সময় বিভিন্ন এককে, ধরো 5 ঘন্টা, তারপরে 3 মিনিট, এগুলো হচ্ছে সময়। তারপরে কাজ, কাজ 9-10-এ তোমরা কাজ পড়ছো, কাজের হিসাব নিকাশ পড়ছো। বলো তো কাজ ধনাত্মক হয় নাকি ঋণাত্মক হয়? বলো বলো বলো, ধনাত্মক হয় কাজ নাকি ঋণাত্মক হয়? দুটাই হয়। ধরো কাজ প্লাস 10 জুল হতে পারে না, কাজ মাইনাস 10 জুল হতে পারে না। তাহলে একটা জিনিস খেয়াল করো তো, স্কেলার রাশির মান, প্রশ্ন, স্কেলার রাশির মান পজিটিভ হয় নাকি নেগেটিভ হয়? উত্তর হচ্ছে ভাই দুটাই হইতে পারে। পজিটিভ মানও হইতে পারে, নেগেটিভ মানও হইতে পারে। চোখের সামনে একেবারে সবকিছু জ্বলন্ত আছে যে হ্যাঁ পজিটিভ মানও হইতে পারে, নেগেটিভ মানও হইতে পারে। তাহলে স্কেলার রাশির, স্কেলার রাশি, রাশি পজিটিভ এন্ড নেগেটিভ বোথ, দুটাই হইতে পারে। ঠিক আছে? এবার আসো তো ভেক্টর রাশির কথা একটু বলি। ভেক্টর রাশি, ভেক্টর রাশি, ভেক্টর রাশির উদাহরণ কি বলছি? যে সরণ। আচ্ছা, এ থেকে এই যে বি, তাহলে এ থেকে বি এই যেটা সরণ, ডিসপ্লেসমেন্ট, এটা ডিসপ্লেসমেন্ট, এই যে ডিসপ্লেসমেন্টটা, ডিসপ্লেসমেন্ট আমি যদি বলি মান, এর মান কত? তো এই যে সরণের মান, সরণের যে মানটা ধরো 5 কিলোমিটার, 5 কিলোমিটার প্লাস মান না মাইনাস মান? সরণ মাইনাস 5 কিলোমিটার হইতে পারে না, 5 কিলোমিটার জাস্ট মানটা। তারপরে তোমাকে যদি আরো একটা জিনিস বুঝাই, ধরো কোন একটা বস্তুর উপর প্রযুক্ত বল, ধরো আমি বললাম এই বস্তুর উপর এক্স অক্ষের ধনাত্মক দিকে বল প্রযুক্ত করা হয়েছে, এক্স অক্ষের ধনাত্মক দিকে। তো এক্স অক্ষের ধনাত্মক দিকে কতটুকু বল প্রযুক্ত হয়েছে? এফ ইকুয়াল টু 10 নিউটন। তো এই বলের মানটা কত? বলের মান হচ্ছে 10 নিউটন। প্লাস না মাইনাস? অবশ্যই মান প্লাস মান। আচ্ছা, এইবার খুব ভালো করে খেয়াল করবা, আগে ছিল এক্স অক্ষের ধনাত্মক দিকে, এবার এই বস্তুর উপর বল প্রযুক্ত হয়েছে এক্স অক্ষের ঋণাত্মক দিকে, এটা মাইনাস এক্স অক্ষ। এই বস্তুর উপর এদিক বরাবর বল প্রযুক্ত হয়েছে, প্রযুক্ত বল 10 নিউটন। এখন আমি যদি বলি বলো এই ক্ষেত্রে মান কত? দেখি বলো তো, দেখি মান কত বলের মান বলো।
যে ভাই বলের মান কত, বলের মান 10 নিউটন। তুমি একটা বস্তুকে চিন্তা করো, আমার সামনে একটা বস্তু আছে, আমি এদিকে ধাক্কা দিছি, কত বলে? 10 নিউটন বলে। তুমি আমাকে জিজ্ঞেস করলে ভাই কত বলে? 10 নিউটন বলে। এবার ওই বস্তুটাকে আমি এদিকে ধাক্কা দিচ্ছি, তোমাকে জিজ্ঞেস করবা ভাই কত বলে? আমি কিন্তু বলবো ভাই 10 নিউটন বলে, 10 নিউটন বলে। দিক বিপরীত, ইয়েস, এটা যেদিকে তার বিপরীত দিকে হোক, দিক বিপরীত, কিন্তু বলের মানটুকু কত? মানটুকু 10 নিউটন। মানের কোনো প্লাস মাইনাস হচ্ছে না, মান কত? 10। মান কখনো -10 বলবো? আমি যদি বলি মান -10 নিউটন, হলো এটা কিছু? এটা কোনো মানে ফিজিক্যাল মিনিং হইলো? তুমি একটু চিন্তা করে দেখো তো, এটা কোনো অর্থ বহন করলো? -10 নিউটন, বলের মান আবার -10 নিউটন কেমন হয়? অনেকে বলছে ভাই মাইনাস হচ্ছে দিক এদিকে তাই মাইনাস। নো, আমি জিজ্ঞেস করছি মান কত, তুমি আবার মানটুকু বলবা, তুমি আবার আবার মাইনাস কেন শোনাচ্ছ? আমি তোমার কাছে দিক জানতে চাইছি, দিক দিক বাদ দাও, আমি জিজ্ঞেস করছি মান কত, তুমি আমাকে মানটুকু বলবা। তুমি আবার বলতেছো ভাই মাইনাস কেন, কারণ সেটা এই দিকে, এক্স অক্ষের ঋণাত্মক দিকে। আমি তোমার কাছে দিক জানতে চাইছি? নো, আমি মানটুকু চাইছি। তাহলে ধরো কোন একটা বস্তুর উপর, আবার দেখি তোমার বলবা এবার, এই বস্তুর উপর, এটা ওয়াই অক্ষ, এই যে ওয়াই অক্ষের ঋণাত্মক দিক মাইনাস ওয়াই অক্ষ, তো এই বস্তুর উপর এদিকে বল, ধরো এটা ওজন বল, এই যে 10 নিউটন, বলো বলের মান কত? বলের মান 10 নিউটন। তুমি কি বলবা -10 নিউটন? নো। তাহলে এক্ষেত্রে যদি আমি জিজ্ঞেস করি মান কত, তাহলে অ্যান্সার বলবা হচ্ছে ভাই 10 নিউটন মান। তাহলে যেটা বুঝাইতে চাইছি সেটা হচ্ছে ভেক্টর রাশির মান কখনো প্লাস মান মাইনাস মান হয় না। আসলে মান শুধু মান, মানের সামনে কোনো প্লাস মাইনাস হবে না। তাহলে ভেক্টর রাশির মানের সামনে, ভেক্টর রাশির মান কখনো প্লাস মাইনাস না, কখনো প্লাস বা মাইনাস না, প্লাস বা মাইনাস নয়, মান শুধুমাত্র মানই। ঠিক আছে, মান শুধুমাত্র মানটাই প্রকাশ পাবে, যে মান কত, মান ভাই এত। ঠিক আছে ভাইয়া, স্লাইড চেঞ্জ করার আগে একটু টাইম দিন। স্লাইড তো তুমি কি পেয়ে যাবা, যখন ক্লাস শেষ হবে তখন স্লাইড পেয়ে যাবে। ঠিক আছে, তখন ধরো কিছু জিনিস বাকি থাকলে টুপ করে তুলে নেবা। তাহলে বুঝতে পারছো? তাহলে স্কেলার রাশি তো দিক নেই, তো স্কেলার রাশির মান প্লাসও হয় মাইনাসও হয়, কাজ প্লাস হয় কাজ মাইনাস হয়। তো স্কেলার রাশির মান প্লাস মাইনাস দুটোই হইতে পারে, কিন্তু ভেক্টর রাশির যদি মান বলি তাহলে ভাই শুধু মানটুকু মান। ঠিক আছে, মানের কোনো প্লাস মাইনাস নেই। কোথায় পাবা, এটা তো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যে স্লাইড কোথায় পাবা। দেখি কোথায় পাওয়া যায়, আমরা বলবো। এবার আসো কয়েকটি সংজ্ঞা, কয়েকটি গুরুত্বপূর্ণ সংজ্ঞা। তুমি ভেক্টর রাশির হিসাব নিকাশ পড়তে চাও, তুমি ভেক্টর রাশির ক্যালকুলেশন জানতে চাও, তাহলে আগে তো একটু পরিচয় জানতে হবে। তো আমরা এখানে কয়েকটা ভেক্টর রাশির পরিচয় জানব। ঠিক আছে, কয়েকটা ভেক্টরের, রাশি তো না, কয়েকটা ভেক্টর। যেমন 1 নম্বর হচ্ছে সমান ভেক্টর, সমান মানে ইকুয়াল, ইকুয়াল ভেক্টর। মজার ব্যাপার কি জানো, নামের মধ্যে তার সংজ্ঞা লুকানো আছে, নামের মধ্যে তার পরিচয় লুকানো আছে। ইকুয়াল, সমান, হয়তো গেছে, গেস করো কি হবে? যে ভাই দুটি ভেক্টর যদি সমান হয় তাহলে তারাই সমান ভেক্টর। এখন সমান মানে কি? অবশ্যই সঠিক কথা, ইকুয়াল ভেক্টর, সমান ভেক্টর, তাহলে দুটো ভেক্টর রাশি সমান হইতে হবে। এবার এই সমান কথাটার অর্থ কি? সমান হচ্ছে দুটি সমজাতীয় ভেক্টর। প্রথম কথা, সমজাতীয় হইতে হবে। সমজাতীয় মানে কি? সমজাতীয় মানে হচ্ছে দুটো ভেক্টর ধরো বল ভেক্টর হইতে হবে, অথবা দুটো ভেক্টর সরণ ভেক্টরই হইতে হবে। একটা ভেক্টর বল ভেক্টর, একটা ভেক্টর সরণ ভেক্টর, তাহলে তো ভাই সমজাতীয় হলো না। আমি বললাম এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, এ ভেক্টর বল, বি ভেক্টর সরণ, কারণ এরা তো সমজাতীয় না, এরা কখনো ইকুয়াল হইতে পারবে না। তাহলে ইকুয়াল হওয়ার প্রথম শর্ত হচ্ছে তাদেরকে সমজাতীয় হইতে হবে। ওকে, সমজাতীয় দুইটি ভেক্টরের মান সমান হতে হবে, দিকও একই দিকে হইতে হবে। আমি বলছি সমান, আর সমান মানে তুমি শুধু মান সমান ভাবলে তো হবে না। সমান ভেক্টর, কে ভেক্টর, ভেক্টর রাশির কি কি থাকবে? মান থাকবে, দিক থাকবে। তো শুধু মান সমান হলে তো হবে না, মানও সমান হইতে হবে, দিকও একই দিকে হইতে হবে।
তাহলে তাদেরকে বলা হবে সমান ভেক্টর। তাহলে কয়টা শর্ত পাইলা বলো তো? সমজাতীয় হইতে হবে, মান সমান হইতে হবে, দিকও একই দিকে হইতে হবে। তাহলে চলো আমরা একটু লিখি যে দুটি সমজাতীয় ভেক্টরের মান সমান ও দিক একই দিকে হলে তারপরে ডট ডট ডট, অর্থাৎ তাদেরকে সমান ভেক্টর বলে। যেমন আমি একটু একে বুঝাই, আসো বোর্ডে তাকাও। এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, এই যে এ আর বি দুটো ভেক্টর, এরা দুইটা সমজাতীয়। মানে তুমি যদি আমাকে জিজ্ঞেস করো ভাই এ ভেক্টরটা কি, আমি বললাম এ ভেক্টরটা বল ভেক্টর। ভাই বি ভেক্টরটা কি, আমি বললাম বল ভেক্টর, তাহলে সমজাতীয়। এ ভেক্টরটা কি, ভাই বল ভেক্টর। বি ভেক্টরটা কি, সরণ ভেক্টর, তাহলে তো হলো না সমজাতীয়। এবার তাহলে এ ভেক্টর এবং বি ভেক্টর এরা সমজাতীয়, তাহলে 1 নম্বর শর্ত ছিল তাদেরকে সমজাতীয় হইতে হবে। ঠিক আছে, বোঝা গেছে? 2 নম্বর হচ্ছে তাদের মান সমান হইতে হবে। বলো আমি যে চিত্র আঁকছি, মানে আমার চোখের দৃষ্টি দিয়েই তুমি বলো এর দৈর্ঘ্য বেশি না বি ভেক্টরটার ধারক রেখার দৈর্ঘ্যটা বেশি, বলো তো কি মনে হচ্ছে? দুটোর দৈর্ঘ্য সমান, তাহলে দৈর্ঘ্য সমান মানে মান সমান, তাহলে সমজাতীয় দেন তাদের মান সমান হতে হবে। এই মান সমান এই কথাটাকে ম্যাথমেটিক্যালি লিখতে হবে। ম্যাথমেটিক্যালি কিভাবে লিখবো? মান সমান মানে এ ভেক্টর মডুলাস তার মান, বি ভেক্টর মডুলাস তার মান, এই যে মান সমান। অথবা অর এভাবেও লিখতে পারি, এ ভেক্টর এবং বি ভেক্টরের মান সমান, উপরে তীর চিহ্ন না দিলে শুধু মান প্রকাশ পাবে। এবার আসো 3 নম্বর শর্তটা, তাদের দিক একই দিকে, অর্থাৎ এ ভেক্টর যেদিকে বি ভেক্টর সেই একই দিকে, অর্থাৎ এ আর বি সমান্তরালভাবে ক্রিয়ারত। এ ভেক্টর যেদিকে, দেখো যেদিকে আছে বি ভেক্টর ঠিক একই দিকে আছে। তো এই যে একই দিকে, এই কথাটাকে আমরা ম্যাথমেটিক্যালি কিভাবে লিখব? যে একই দিকে ক্রিয়া করবে, তারা একই দিকে ক্রিয়া করবে, এই কথাটাকে ম্যাথমেটিক্যালি লিখবো কিভাবে? ভাই একই দিকে ক্রিয়া করে, এটা ম্যাথমেটিক্যালি লেখার কোনো উপায় নেই? অবশ্যই আছে। কিভাবে? ধরো আমি তোমাকে বললাম দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ বলো, তুমি আমাকে একটু দেখো, এদিকে তাকাও, ঠিক আছে, লেখার দরকার নেই। দেখো এটা এ ভেক্টর, এইটা বি ভেক্টর, তাই না? এ আর বি এর মধ্যে এই যে একটা কোণ আছে, আমি যদি বি ভেক্টরটাকে এইখানে নিয়ে নিই, তাহলে কোণটা কমলো না বাড়লো? কমে গেল। বি ভেক্টরটা যদি এটা হয় তাহলে কোণটা আরো কমলো। এইবার এভাবে কোণটা কমাইতে 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 বি ভেক্টরটাকে একেবারে এ এর সাথে এভাবে মিশাই দিলাম। তাহলে এবার বলো তো এ এর সাথে বি এর কোণ কত? বলো, এর সাথে বি এর কোণ কত? নেই তো, আর তো কোনো কোণ নাই। তাহলে এবার আমি এই যে এটাকে সবুজটাকে এই যে তুলে নিয়ে আসলাম, এই যে এটা হচ্ছে বি ভেক্টর, তাই না? আচ্ছা, তাহলে এ ভেক্টরের সাথে বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। তাহলে 0 ডিগ্রি কোণ মানে এই দেখো এ ভেক্টর আর বি ভেক্টর একই দিকে, অর্থাৎ তারা পরস্পরের সমান্তরাল। কি বোঝা গেছে? তাহলে এটা প্রকাশ করব কিভাবে? এই যে এইভাবে, এ ভেক্টর এবং বি ভেক্টর দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ প্রকাশের চিহ্ন হচ্ছে এটা। এভাবে আমরা কোণ প্রকাশ করি, ঠিক আছে? মানে সংক্ষেপে প্রকাশ, এ আর বি এর এটা দিয়ে বোঝাচ্ছে মধ্যবর্তী কোণ। তাহলে এই যে মধ্যবর্তী কোণটা, এই মধ্যবর্তী কোণটা কত ডিগ্রি? 0 ডিগ্রি, 0। ঠিক আছে, তাহলে দুইটা ভেক্টরের মান সমান হতে হবে, দিক একই দিকে হইতে হবে, তাহলে তারা অবশ্যই তারা সমজাতীয়, এটা তো অবশ্যই বলতে হবে। তাহলে তাদেরকে আমরা সমান ভেক্টর বলতে পারবো। এইবার আমি একটু উদাহরণ দিয়ে তোমাকে জিজ্ঞেস করি, তুমি আমাকে বলো তো দেখি, এই ভেক্টর, এই ভেক্টরটার মান হচ্ছে, ধরো ব্র্যাকেটে আমি মান লিখে দিচ্ছি 5 নিউটন। এটা বি ভেক্টর, এই বি ভেক্টরটার মান হচ্ছে 5 মিটার। বলো এই দুইটা সমান ভেক্টর কিনা? অবশ্যই, তাই না? এই দুইটা সমান ভেক্টর, এই যে তাদের দৈর্ঘ্য দেখো সেম, 5 5 5, মান সেম, এবং একই দিকে ক্রিয়া করতেছে, দিকও একই, তাহলে তারা সমান ভেক্টর? নো, সমান ভেক্টর নয়, এরা সমান ভেক্টর নয়। কেন নয়? সবকিছু তো ঠিক ছিল, মান সমান ছিল, দিক একই দিকে ছিল। এই যে কেন সমান নয়? নিউটন, এটা কি নিউটন, এটা কি মিটার,
তো নিউটন মানে বল ভেক্টর, এটা বল ভেক্টর, মিটার তার মানে এটা সরণ ভেক্টর। তো বল আর সরণ একই জাতীয়, এদেরকে সমান বলা যাবে? বলকে সরণের সমান কোনোদিন বলা যাবে? দুটো ভিন্ন রাশি, ভিন্ন জাতীয় রাশি, এদেরকে আমি সমান কেমনে বলবো? ভেক্টর তো দূরে থাক, ভেক্টর দূরে থাক, এরা কোনোভাবে সমান হইতে পারে? বল আর সরণ দুইটা ভিন্ন জাতীয় রাশি। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো যাচাই বাছাই করে বলতে হবে। এইবার তাহলে বলো তো, এবার আর একটা উদাহরণ, এটা হচ্ছে এ ভেক্টর, এর মান 5 নিউটন, আর এর সাথে ক্রিয়ারত এটা হচ্ছে বি ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, এর মানও 5 নিউটন। দেখো এটার দৈর্ঘ্য সেম, সেম পরিমাণ দৈর্ঘ্য, সমান না, মান সেম কিন্তু দিক সেম না। তাহলে এদের দিক একই দিকে না, দিক একই দিকে নয়, অর্থাৎ মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি না, এদের মধ্যকার যে কোণ থিটা নট ইকুয়াল 0 ডিগ্রি, 0 ডিগ্রি নয়, তাহলে তারা সমান নয়, তারা সমান ভেক্টর নয়। কি বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে দেখো তো, এই ভেক্টর তার মান হচ্ছে 10 নিউটন, আর এটা হচ্ছে বি ভেক্টর, মান 10 নিউটন। এটা বি এর ধারক রেখা, এটা এ এর ধারক রেখা, এই যে ডট 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 দিয়ে আঁকলাম। বলো এই দুইজন কেমন? এই দুইজন কেমন? ইয়েস, এদের মান সেম, পরস্পর প্যারালাল, পরস্পরের সমান্তরাল, তাহলে হ্যাঁ এরা সমান ভেক্টর। তাহলে আশা করি আমরা বুঝতে পারছি সমান ভেক্টর কি জিনিস। এইবার বুঝতে পারো নাই, আমার মতে এরকম কেউ এখন স্ক্রিনের সামনে থাকার কথা না। ঠিক আছে, দেখো দিক সেম, প্যারালাল আছে এবং মানও তো সেম। ঠিক আছে, ওকে গুড। এই তো, এইবার একটা কথা শোনো, একটা ম্যাজিক তোমাকে দেখাই। ঠিক আছে, ম্যাজিকটা হচ্ছে কোন একটা ভেক্টরকে আমরা এক জায়গা থেকে তুলে নিয়ে আরেক জায়গায় লিখতে পারি কিনা, মানে প্রশ্ন। ধরো এই একটা ভেক্টর, এর নাম হচ্ছে এ ভেক্টর, এই ভেক্টর এখানে ছিল, এটাকে তুলে নিয়ে আমি অন্য আরেকটা জায়গায় লিখতে পারি কিনা? উত্তর হচ্ছে হ্যাঁ পারি। অনেকে বলতে কেন ভাই, ভেক্টরটা এখানে আছে, আপনি ইচ্ছা মতো এখান থেকে তুলে নিয়ে অন্য জায়গায় লিখবেন, এটা কেমন কথা? তো কথা হচ্ছে হ্যাঁ এটা আমরা পারি, এবং পারি যে তার পিছনে লজিক আছে। কি লজিক? দেখো এই ভেক্টরটাকে, এই ভেক্টরটাকে আমরা এখান থেকে তুলে নিলাম, এই যে তুলে নিছি, তুলে নিয়ে আমি এই ভেক্টরটাকে ধরো এখানে বসালাম, তুলে নিয়ে এখানে বসালাম। তো তুলে নিয়ে এখানে যদি আমি ভেক্টরটাকে বসাই, বলো এদিকে তাকাও, বলো এর দৈর্ঘ্যটাকে কোনো পরিবর্তন করছি? ইয়েস অর নো? দৈর্ঘ্যটার কোনো পরিবর্তন করছি না, দৈর্ঘ্য তো ভাই একই আছে, একে তুলে নিয়ে এখানে বসাইছি। এইবার কথা হচ্ছে কি, দেখো তো প্যারালাল আছে না, এইটা আর এইটা সমান্তরাল আছে না, সমান্তরাল আছে না? তাহলে এর দিকটা যেদিকে, এর দিকটা সেদিকে না, অবশ্যই একই দিকে। তাহলে দিক যদি একই দিকে হয়, তাহলে এ আর এ কেমন ভেক্টর? সমান ভেক্টর। তাহলে এটা এ ভেক্টর হলে এটা কি হবে? অবশ্যই এ ভেক্টর হবে। তাহলে এটাকে এখান থেকে তুলে নিয়ে এখানে লিখতে পারি। বুঝতে পারছো? এই যে ভেক্টর রিপ্লেসের শর্ত, ভেক্টরকে এক জায়গা থেকে আরেক জায়গায় তুলে নেওয়া যাবে কিনা? উত্তর হচ্ছে হ্যাঁ যাবে, তবে শর্ত আছে। এটা আমি পারি, আবার এটা পারি, ধরো এটা পারি কিনা, এটা কি এ ভেক্টর, তুলে নিয়ে যাই, একে তুলে নিলাম, এটাকে তুলে আমি বললাম না এই ভেক্টরটাকে রিপ্লেস করে, এই ভেক্টরটাকে রিপ্লেস করে আমি এখানে নিয়ে গেছি, এই যে মান একই আছে, এই যে রিপ্লেস করে এখানে নিয়ে গেছি। কথা হচ্ছে না এটা হয় না। ঠিক আছে, এটা কিন্তু হয় নাই। কেন হয় নাই? হ্যাঁ তুমি মান একই রাখছো, এর যা দৈর্ঘ্য এরও তাই দৈর্ঘ্য রাখছো, কথা সত্য, বাট এ যেদিকে আছে তো সেই দিকে রাখো নাই। তাহলে এই ভেক্টরটাকে তুলে নিয়ে এখানে তুমি নিতে পারো না, এটা কিন্তু হয় নাই, এটা কিন্তু হয় নাই, বাট এটা ঠিক আছে, এটা হয়েছে। তাহলে ভেক্টরকে এক জায়গা থেকে আরেক জায়গায় রিপ্লেসমেন্ট করার শর্ত কি? দৈর্ঘ্যের কোনো চেঞ্জ করা যাবে না এবং দিক অপরিবর্তিত রাখতে হবে। এর দৈর্ঘ্য সেম আছে, মান সেম আছে এবং দিক অপরিবর্তিত আছে। তো মান সেম থাকা
আর দিক অপরিবর্তিত থাকা, দিক সেম থাকা, তার মানে সমান ভেক্টর, এটা আর এটা সমান ভেক্টর। তাহলে আমরা সমান ভেক্টরের শর্ত থেকেই ভেক্টর রিপ্লেস করতে পারি। সমান ভেক্টরের শর্ত থেকেই, সমান ভেক্টরের শর্ত থেকেই ভেক্টর রিপ্লেস করতে পারি। তো তার জন্য আমাদের কি কি মানা লাগবে? মানা লাগবে হচ্ছে ওই যে সমান ভেক্টরের শর্ত কি, দৈর্ঘ্যের পরিবর্তন করা যাবে না, দৈর্ঘ্যের পরিবর্তন করা যাবে না, দৈর্ঘ্য একই থাকতে হবে। আর এই যে দৈর্ঘ্যের পরিবর্তন, দৈর্ঘ্য মানে কি মান, অর্থাৎ মান একই থাকতে হবে। আর 2 নম্বর হচ্ছে দিক একই থাকতে হবে, দিক একই থাকতে হবে। এই শর্ত দুইটা মাথায় রেখে একটা ভেক্টরকে তুলে যেখানে খুশি নিয়ে যাও, তোমার বাড়িতে নিয়ে যাও অথবা আমার বাড়িতে নিয়ে যাই, শুধুমাত্র এই শর্তগুলো মেনে চলতে হবে। কি ক্লিয়ার? ওকে, এবার আসো, একজন একটা সুন্দর প্রশ্ন করছো, ভাইয়া ডাউট সলভিং এর জন্য কি করব? প্রথম কথা হচ্ছে ডাউট থাকে কিনা আগে দেখো, ঠিক আছে? এই যে ডাউট সলভিং এর জন্য কি করবে, এখানে কমেন্ট করবা, গ্রুপে পোস্ট করবা, দেখবা আমি হাজির হয়ে গেছি। আগে দেখো ডাউট থাকে কি না, এটাই তো কথা। ওকে, এবার আসো 2 নম্বর। 2 নম্বর হচ্ছে ঋণাত্মক বা বিপরীত ভেক্টর, অপোজিট ভেক্টর, ঠিক আছে? অসমান নয় না, কিন্তু অসমান কিন্তু বলি নাই। এটা হচ্ছে 1 নম্বরটার, অর্থাৎ সমান ভেক্টরের বিপরীতটা। সমান ভেক্টরে যে শর্তগুলো ছিল ওটারই একটু বিপরীত হবে। তো কি ছিল? সমান ভেক্টর ছিল সমজাতীয়, অবশ্যই সমজাতীয় হইতে হবে, এটা মেইন কথা, এটা হইতেই হবে। আমরা মানে সমান চিহ্ন দিয়ে লিখবো। দেখো এখানে কি ছিল? সমান ভেক্টর, এরা কি সমান ভেক্টর। তাহলে অতএব, এই যে অতএব এ ভেক্টর আর বি ভেক্টর সমান ভেক্টর, এই যে সমান, সমান চিহ্ন দিয়ে লিখবো। তাহলে সমান চিহ্নের এই পাশে যে রাশি, অবশ্যই এই পাশে সেই রাশি হইতে হবে। তাহলে অবশ্যই সমজাতীয় হইতে হবে, সংজ্ঞাগুলো যখন দিব তখন সমজাতীয় মাস্ট। তাহলে সমজাতীয় দুইটি ভেক্টর, এদের মান এবার সমান হবে, কিন্তু দিকটা হবে পরস্পরের বিপরীত। তাহলে সমজাতীয় দুটি ভেক্টরের মান সমান হবে, মান সমান, কিন্তু দিক বিপরীত হলে, দিক পরস্পরের বিপরীত হলে। অনেকে লিখে দিক অসমান হলে, কথাটা কিন্তু ভুল। তুমি যদি লেখো দিক অসমান হলে, অসমান, এই কথা কিন্তু লেখা যাবে না, ঠিক আছে? কেন লেখা যাবে না আমি ব্যাখ্যা করতেছি। তাহলে মান সমান হবে, দিক বিপরীত হবে, তাহলে তাদেরকে আমরা ঋণাত্মক ভেক্টর বা বিপরীত ভেক্টর বলতে পারো। আসো একটু উদাহরণ দিয়ে একে বুঝাই। এই ভেক্টরের মানেরই সমান হবে। তাহলে ধরো এটা বি ভেক্টর, এটা বি ভেক্টর, মান সমান হবে, দিক একই দিকে না, দিক হবে বিপরীত দিকে। এই যে অনেকে একটা জিনিস ভাবে, ভাই আপনি একটা ভুল করছেন। কি ভুল? যে ভাই বি ভেক্টর তো এইদিকে, এই যে এইদিকে, তাহলে বি ভেক্টরের উপর তীর চিহ্নটা এভাবে ঘুরাই দেন। নো 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 নো, খবরদার না। যখন আমরা কোনো ভেক্টরকে প্রকাশ করি, ভেক্টরটা যেদিকেই হোক, ধরো এটা, অনেকে যদি মনে করো ভাই এটাই তো হওয়া উচিত, লজিক তো এটা বলে, এ ভেক্টর এদিকে ছিল, এর উপর তীর চিহ্ন দিচ্ছেন এইটা, বি ভেক্টর এদিকে, তাহলে বি এর উপর তীর চিহ্ন দিবেন এভাবে। তাহলে তো ভাই ধরো কোনো একটা ভেক্টর, ধরো সি ভেক্টর উপরের দিকে, তাহলে সি ভেক্টরের উপর তীর চিহ্ন দিব এভাবে। ধরো একটা ডি ভেক্টর এভাবে আছে, এটা ডি ভেক্টর, তাহলে ডি ভেক্টরের উপর মাথা তীর চিহ্ন দিব এভাবে। বলো, তাহলে তো লজিক অনুযায়ী এগুলো হওয়া উচিত, তাই না? তো এগুলো কি হবে? নো। তাহলে সি ভেক্টর প্রকাশ করার জন্য কি করব? সি যেদিকেই থাকুক আমরা তীর চিহ্ন দিব এটা। এটা ডি ভেক্টর, ক্রিয়া যেদিকে করুক, ধারক রেখা তো আঁকতেছি, কিন্তু মাথার উপর তীর চিহ্ন দিব সবসময় এটা। বুঝতে পারছো? তাহলে এটা এ ভেক্টর আর
এটা হচ্ছে বি ভেক্টর, এই যে এটা হচ্ছে বি ভেক্টর, এটা বি ভেক্টর, এরা পরস্পরের বিপরীত ভেক্টর। তাহলে শর্তগুলা কি? শর্ত হচ্ছে এক, অবশ্যই সমজাতীয়। 2 নম্বর, মান সমান, মান সমান। এখনই তোমার পরীক্ষা, বলো এই ভেক্টরের মান কত? এই ভেক্টরের মান কত? এই ভেক্টরের মান এই যে এটা, এ ভেক্টর মডুলাস। বি ভেক্টর, আমি জিজ্ঞেস করতেছি বি ভেক্টরের মান কত? বি ভেক্টর মডুলাস, এই যে মান, এই যে মান সমান। অর কিভাবে লেখা যায়? এ ইকুয়াল বি, এভাবে লেখা যায়, মান সমান। এবার 3 নম্বর শর্তটা, দিক পরস্পরের বিপরীত। দিক পরস্পরের বিপরীত মানে এ ভেক্টর যেদিকে, বি ভেক্টর তার উল্টা দিকে। তো ম্যাথমেটিক্যালি প্রকাশ করব কিভাবে? এ আর বি এর মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। গুড, ভেরি গুড, হয়তো অনেকে বুঝে গেছো। আচ্ছা কিভাবে 180 ডিগ্রি একটু দেখাই তো। এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে এ ভেক্টর। তো দেখো এদিকে তাকাও, বি ভেক্টর যখন এখানে ছিল তখন এ আর বি এর মধ্যবর্তী কোণ এটা। বি ভেক্টর যখন এখানে, কোণ বাড়লো এটা। বি ভেক্টর ধরো যখন এখানে, তখন কোণ আরো বাড়লো এটা। বি ভেক্টর যখন এখানে, তখন কোণ আরো বাড়লো এটা। বি ভেক্টর যখন এখানে, এই যে বি ভেক্টর যখন এখানে, তখন মধ্যবর্তী কোণ কত? এটা 180 ডিগ্রি। কি কথা বোঝা গেছে? তাহলে এটা এ ভেক্টর আর এইটা ধরো বি ভেক্টর, মধ্যবর্তী কোণ, মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। 0 ডিগ্রি না কিন্তু, এই যে একই দিকে 0 ডিগ্রি, পরস্পরের বিপরীত দিকে যেভাবে, তাহলে 180 ডিগ্রি। এখন অনেকে বলে ভাই এখানে তো বোঝা যাচ্ছে না 180 ডিগ্রি, এখানে তো আমরা অনেকে ভাবতেছি এই যে দেখেন প্যারালাল, প্যারালাল 0 ডিগ্রি। প্যারালাল এটা ডান দিকে, এটা বাম দিকে, এটা এক্স অক্ষের ধনাত্মক দিকে, এটা এক্স অক্ষের ঋণাত্মক দিকে, পরস্পরের বিপরীত দিকে। তো পরস্পরের বিপরীত দিকে মানে 180 ডিগ্রি। এই যে দেখো আমি তোমাকে বুঝাই দিচ্ছি, এটাকে এখানে তুলে নিয়ে যাও, এই যে এটাকে নিয়ে এখানে তুলে নিয়ে যাও। আমরা ভেক্টরে রিপ্লেস করতে পারি, একটু আগেই দেখে আসছি, মান আর দিক সেম রেখে রিপ্লেস করতে পারি। তাহলে দেখো মধ্যবর্তী কোণ কত? 180 ডিগ্রি। কথা কি বুঝতে পারছো? ঠিক আছে। অথবা এই যে বি ভেক্টরটা আছে, এখান থেকে এই যে বি ভেক্টরটা, এই বি ভেক্টরটাকে নিচে নামাই নিয়ে আসি, মান আর দিক সেম রেখে বি ভেক্টরকে তুলে নিচে নামাই নিয়ে আসি। তাহলে দেখো এই ভেক্টর বি ভেক্টর পরস্পরের বিপরীতে, তাহলে মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। এ এবং বি মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি, তাহলে এরা পরস্পরের বিপরীত ভেক্টর। ওকে, বোঝা গেছে? আচ্ছা এবার আমি একটু লিখতে চাই পরস্পরের বিপরীত ভেক্টর। সবাই এবার বোর্ডে তাকাও, বোর্ডে তাকাইছো? রেডি? পরস্পরের বিপরীত ভেক্টর, এটা ম্যাথমেটিক্যালি লিখতে চাই। এই যে দেখো, বলো ঠিক লিখছি? না ভাই, এটা তো ভুল লিখছেন আপনি। কেন? আপনি যেটা লিখছেন তাহলে তো বোঝা গেল এ ভেক্টর আর বি ভেক্টর পরস্পর সমান ভেক্টর। সমান না তো, এ ভেক্টর আর বি ভেক্টর তো পরস্পরের সমান না, এরা পরস্পরের বিপরীত ভেক্টর। এ আর বি পরস্পরের বিপরীত ভেক্টর, এই যে পরস্পরের বিপরীত ভেক্টর, মাইনাস বি ভেক্টর। অনেক কথা ভাই আমি এ এর আগে মাইনাস দিতে পারি না, দাও, তাও হবে। মাইনাস এই পাশে রাখা আর এই পাশে রাখা তো একই কথা না? তুমি উভয় পক্ষকে মাইনাস দিয়ে গুণ করো, তাহলে এই পাশে মাইনাস, এই পাশে তখন কি প্লাস। মানে বুঝাইতেছি, এই মাইনাসটা দিয়ে বুঝাইতেছি এ আর বি এরা পরস্পরের বিপরীত ভেক্টর। ঠিক আছে, এই কথাটাকে আরেকটু সুন্দর করে ভেঙে বুঝাই দিই। এদিকে তাকাও, এইটা এ ভেক্টর, ঠিক আছে, এইটা বি ভেক্টর। কোনো ভেক্টরের আগে যখন আমি মাইনাস দিব তখন কি বুঝাবে? ভেক্টরের আগে মাইনাস দিলে বুঝাবে যে ভাই তার দিকটা পুরোপুরি ঘুরে গেছে। যেমন মনে করো অপূর্ব ভাই হচ্ছে এটা, ধরো অপূর্ব ভাই একটা ভেক্টর। এবার কেউ যদি বলে মাইনাস অপূর্ব ভাই ভেক্টর, তাহলে মাইনাস অপূর্ব ভাই ভেক্টর হচ্ছে এটা, এই, বুঝতে পারছো? তাহলে কোনো ভেক্টরের আগে মাইনাস বসাবা মানে কি, সেই ভেক্টরটা মান সেম থাকবে, শুধু ঘুরে যাবে 180 ডিগ্রি ঘুরে যাবে। তাহলে এটা বি ভেক্টর। এখন আমি যদি বলি মাইনাস বি ভেক্টর, তাহলে মাইনাস বি ভেক্টর হবে, বি ভেক্টরটা, এটা বি ভেক্টর হলে মাইনাস বি ভেক্টর হবে এই যে এটা, এটা হবে মাইনাস বি ভেক্টর। অনেকে এখন বলতে পারে ভাই আপনি একটু আগে না বললেন
ভেক্টরের মান সবসময় প্লাস মান আর কি, শুধু মান, কোনো মাইনাস প্লাস নাই। ইয়েস ইয়েস, এখনো তাই বলতেছি, এখনো এই কথা বলতেছি। তাহলে তুমি বলতে পারো ভাই তাহলে মাইনাস কেন দিলেন? এটা খুব ভালো করে শোনো, আমি যখন ভেক্টরের মান বলবো, মান শুধু মান, যে মান কত, মান ভাই এত, মানের কোনো প্লাস মাইনাস হবে না। কিন্তু যখন ভেক্টর বুঝাবো যে পুরো ভেক্টরটা, তখন সামনে মাইনাস হইতে পারে, আর মাইনাস কি বুঝাবে? দিকটা ঘুরে গেছে। যেমন এটা বি ভেক্টর, যদি জিজ্ঞেস করি ভাই এর মান কত, এর মান হচ্ছে বি, মান বি। মাইনাস বি ভেক্টর মান কত, ভাই মান মাইনাস বি ভেক্টর মান কত, এই যে এখন বুঝবা মান কত, ডি। ঠিক আছে, তাহলে মাইনাস কি নির্দেশ করতেছে? এই মাইনাসের অর্থটা কি? অর্থটা হচ্ছে, এই মাইনাসের অর্থটা হচ্ছে, এই মাইনাসের অর্থটা হচ্ছে বি ভেক্টরটা যেদিকে, তার বিপরীত দিকের ভেক্টর। বুঝতে পারছো? বি ভেক্টর যেদিকে, তার বিপরীত দিকের ভেক্টর, তার বিপরীত ভেক্টর, সহজ হিসাব, তার বিপরীত ভেক্টর। এই যে অপূর্ব ভাই ভেক্টর, এবার মাইনাস অপূর্ব ভাই ভেক্টর হচ্ছে এটা। তাহলে মাইনাস দিলে কি হবে? কোনো ভেক্টরের আগে যখন, কোনো ভেক্টরের আগে যখন মাইনাস দিয়ে দিবা, তার মানে বোঝা যাবে এই ভেক্টরটা হচ্ছে তার বিপরীত ভেক্টর, অর্থাৎ এটা বি ভেক্টর। তাহলে বি এর আগে যখন মাইনাস দিব, তখন এইটা হবে এর বিপরীত ভেক্টর। কি বুঝছো? এইবার একটা জিনিস খেয়াল করো, এবার একটা জিনিস খেয়াল করো, এটা নাই, মাঝখানের এটাকে আপাতত ধরো মুছে দিছি। এইবার বলো এ ভেক্টর আর মাইনাস বি ভেক্টর, এ ভেক্টর এবং মাইনাস বি ভেক্টর, এ ভেক্টর এবং মাইনাস বি ভেক্টর, এরা কিন্তু পরস্পর একই দিকে, এবং এ ভেক্টরের দৈর্ঘ্য মানে মান যা, বি ভেক্টরের দৈর্ঘ্য মানে মান তাই। তাহলে বলো তো এই দুইটা পরস্পরের কেমন ভেক্টর? এ ভেক্টর আর মাইনাস বি ভেক্টর, এরা পরস্পরের কেমন ভেক্টর? ইয়েস, এই তো, গুড, ভেরি গুড, তোমরা অনেক ট্যালেন্ট। হ্যাঁ, এরা পরস্পরের সমান ভেক্টর। এই কারণেই দেখো এটা লিখছি যে এ এবং মাইনাস বি পরস্পরের সমান ভেক্টর। দেখো এবার এবার একটু বোর্ডে দেখো, আরেকবার বলি, এ এবং বি, এ এবং বি এরা পরস্পর সমান। দেখি তো সত্যি কিনা। না, এ আর বি পরস্পরের বিপরীত দিকে, তাহলে এরা পরস্পর সমান না, এটা মিথ্যা কথা। এরা পরস্পর সমান না, এটা মিথ্যা কথা। বুঝছো? তাহলে এ এ আর মাইনাস বি, এ আর মাইনাস বি, দেখো এ এবং মাইনাস বি, ইয়েস, এ আর মাইনাস বি এরা পরস্পরের সমান ভেক্টর। এই যে সমান দিয়ে লিখলাম এই কারণে। কি বোঝা গেছে? এ আর মাইনাস বি পরস্পরের সমান ভেক্টর। ওকে, তাহলে দেখো একটু বাংলা কথা লিখি, তোমরা আমাকে বলবা এই চিত্র থেকে। হ্যাঁ, এই চিত্র থেকে, ঠিক আছে। এক, বলো এ ও বি, এ ও বি, বলো এ ও বি কেমন ভেক্টর? বলো এ আর বি কেমন ভেক্টর? দেখো এ আর বি দিক বিপরীত, তাহলে বিপরীত ভেক্টর। একটা শর্টকাট বলে দিই, শর্টকাট বলে দিই, দিক বিপরীত মানে বিপরীত ভেক্টর, দিক একই মানে সমান ভেক্টর, সহজ হিসাব, আর কিচ্ছু বোঝা লাগবে না। দিক বিপরীত হলে বিপরীত ভেক্টর, আর দিক একই হলে সমান ভেক্টর। তাহলে এ আর বি, এ আর বি বিপরীত ভেক্টর। এবার বলো এ ও মাইনাস বি, বলো ইয়েস, এ আর মাইনাস বি সমান ভেক্টর। দেখছো কত সহজ জিনিস, সমান ভেক্টর। এবার বলো বি ও মাইনাস বি, দেখেই বলো বি ও মাইনাস বি, দেখে বলো বি মাইনাস বি, বি মাইনাস বি, এদিকে ভিন্ন দিকে। তাহলে বি মাইনাস বি পরস্পরের কেমন ভেক্টর? বিপরীত ভেক্টর। বুঝতে পেরেছ? ঠিক আছে, পরস্পর অপোজিট ভেক্টর। দেখছো তোমরা অনেক ভালো পারো, এই তো সহজ জিনিস। কি ক্লিয়ার? এবার এখানে একটা কথা কি বলছিলাম, যে দিক পরস্পরের বিপরীত বলতে হবে, অসমান বললে হবে না। অনেকে কি করে, আগেরটা সমান ভেক্টর, তাহলে ভাই এটারে অসমান ভেক্টর বলি। ঠিক আছে, সমান ভেক্টরের বিপরীত অসমান ভেক্টর। নো, অসমান কথাটা সত্যি না।
অসমান এবং বিপরীত এই দুটো কথা সেম না। দুটো কথা কেন সেম না? তুমি দেখো, এটা এ ভেক্টর, ঠিক আছে, আর এইটা বি ভেক্টর। বি ভেক্টর দেখো মান কিন্তু সমান, আর দিক দিক ভিন্ন। দিক ভিন্ন না? কথা সত্যি না? এ এর দিক আর বি এর দিক ভিন্ন না? অথবা দিক ভিন্ন বা অসমান না? কথা তো সত্য। দেখো এ আর বি দিক তো ভিন্ন, দিক তো অসমান, তাহলে এদেরকে আমি বলি বিপরীত ভেক্টর। এরা বিপরীত ভেক্টর, এরা বিপরীত ভেক্টর, বিপরীত বা ঋণাত্মক ভেক্টর, ঋণাত্মক ভেক্টর। এটা বলি? নো, এটা বলা যাবে না, ঠিক আছে, এটা বলা যাবে না। কারণ ভিন্ন বা অসমান মানেই বিপরীত নয়। ভিন্ন এবং অসমান এই কথার অর্থ কি বিপরীত? বিপরীত মানে তো এভাবে থাকতে হবে, এই যে এটাই হচ্ছে বিপরীত। এ আর এই যে বি, অথবা এই যে বি, এই যে এ আর বি, এটা হচ্ছে বিপরীত। এই যে এটাই হচ্ছে বিপরীত। তাহলে বিপরীত আর অসমান কথা একই না। তো কেউ যদি অসমান ভেক্টর বলে, সংজ্ঞার মধ্যে যদি বিপরীতের জায়গায় অসমান অথবা ভিন্ন কথাটা ইউজ করে, তাহলে কিন্তু একেবারে জিরো পাবে, ঠিক আছে? তাহলে এটা কিন্তু হবে না। এবার আসো 3 নম্বর। 3 নম্বর হচ্ছে সদৃশ ভেক্টর। সদৃশ মানে কি জানো? লাইক, লাইক ভেক্টর, ঠিক আছে? লাইক ভেক্টর, আনলাইক ভেক্টর, শেয়ার ভেক্টর, কমন মানে কমেন্ট ভেক্টর, তাই না? না, লাইক ভেক্টর আনলাইক ভেক্টর আছে, অর্থাৎ সদৃশ বিসদৃশ। কমেন্ট ভেক্টর, শেয়ার ভেক্টর নাই, ঠিক আছে? ফলো ভেক্টর না, ফলো ভেক্টর নাই। আমরা অনেক পাচ্ছি। সদৃশ ভেক্টর কি? সদৃশ ভেক্টরে এত আহামরি কোনো কথাবার্তা নাই, সহজ জিনিস। সদৃশ ভেক্টর হচ্ছে সমজাতীয় হবে এবং দিক একই হবে। মান সমান হইতেও পারে, নাও পারে, কোনো সমস্যা নেই। মান সমান না হলেও চলবে। তাহলে সমজাতীয়, সমজাতীয় দুই বা ততোধিক, দুই বা ততোধিক ভেক্টর একই দিকে ক্রিয়া করলে, একই দিকে ক্রিয়া করলে ডট 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 তাকে সদৃশ ভেক্টর বলে। তাহলে চিত্র আঁকি একটু। এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, দেখো সদৃশ। কেন? তারা সবাই একই দিকে ক্রিয়ারত। তাহলে আরো একটা ভেক্টর দিয়ে দিলাম, ধরো এটা ডি ভেক্টর, যেটা হচ্ছে ডি ভেক্টর, সবাই একই দিকে ক্রিয়ারত। তাহলে এদেরকে বলা হচ্ছে সদৃশ ভেক্টর। শর্ত কি? শর্ত 1, সমজাতীয় হতে হবে, সমজাতীয়, আর দিক একই দিকে হতে হবে, দিক একই দিকে। দ্যাট মিন্স তাদের ধারক রেখাগুলোর মধ্যবর্তী কোণ হইতে হবে 0। এই যে রেখাগুলোর মধ্যবর্তী কোণ হইতে হবে 0, একই দিকে থাকতে হবে, তাহলেই তারা সদৃশ। তাহলে বলো তো সমান ভেক্টরের সাথে পার্থক্যটা কোথায়? সমান ভেক্টরের সাথে পার্থক্যটা কোথায়? সমান ভেক্টরে মান অবশ্যই সমান হইতে হবে। এখানে মান সমান হওয়াটা নেসেসারি না, ওইটা আমার শর্তই না। মান সমান যদি হয়ে যায় যাবে, যদি মান সমান হয়ে যায় হবে, কোনো সমস্যা নেই। বাট মেইন যে শর্তটা সেটা হচ্ছে দিকটা একই দিকে থাকতে হবে, দিকটা একই দিকে থাকতে হবে। ধরো এ এর মান 5 একক, বি এর মান 10 একক, হতেই পারে, ঠিক আছে, কিন্তু তারা একই দিকে আছে তো, ইয়েস, তাহলে তারা সদৃশ, মানে একই দিকে থাকতে হবে, এটাই হচ্ছে মূল শর্ত, ঠিক আছে? মান সমান হতেও পারে, এটা একটু লিখে রাখি। মান সমান হলে হবে, হতেও পারে, নাও পারে, নাও পারে, হওয়াটা দরকার নেই। দৈর্ঘ্যের দৈর্ঘ্যের সমান হওয়ার, মান সমান হওয়ার কোনো দরকার নেই, এটা হতেও পারে, নাও পারে। কি কথা বোঝা গেছে? এটাই হচ্ছে সদৃশ ভেক্টর। সদৃশ ভেক্টরগুলোর মধ্যবর্তী কোণ 0। দেখো সমান ভেক্টর যখন বলছি তখন আমরা দুটো নিয়ে বলছি। কেন দুটো নিয়ে বলছি? কারণ এটা এটার সমান। যখন সমান বলতে হয় তখন দুটো নিয়ে বলতে হয়, ঠিক আছে? বাট হ্যাঁ, 3টা নিয়েও বলা যায়। ধরো এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর পরস্পরের সমান ভেক্টর। সদৃশ ভেক্টর, সদৃশ ভেক্টর এরা অনেকগুলো ভেক্টর একই দিকে থাকতে পারে। এই যে অনেকগুলো ভেক্টর একই দিকে আছে,
তাহলে এ বি সি সবাই কি সদৃশ ভেক্টর। এ বি এর সদৃশ ভেক্টর, বি সি এর সদৃশ ভেক্টর, সি ডি এর সদৃশ ভেক্টর, ডি আবার বি এর সদৃশ ভেক্টর। তাহলে এরা পরস্পর সদৃশ ভেক্টর। ঠিক আছে, এখন তুমি বলতে পারো যে ভাই তাহলে সমান ভেক্টর এবং সদৃশ ভেক্টরের মধ্যে কি এই কথাটা বলা যায় যে সমান ভেক্টর, সকল সমান ভেক্টর সদৃশ, কিন্তু সব সদৃশ সমান ভেক্টর নয়, এই কথাটা বলা যায় কিনা বলো তো, তুমি বলো। বলা যায় না? হ্যাঁ, সমান ভেক্টরে অবশ্যই তো দিক সেম থাকতে হবে, তাই না? এটা তো অবশ্যই থাকতে হবে এবং মানও সমান হইতে হবে। তাহলে সমান ভেক্টর যেহেতু দিক একই দিকে থাকতে হবে, তাহলে তারা তো সদৃশ। আর সদৃশ তো বলাই হচ্ছে দিক একই দিকে থাকতে হবে। তাহলে আমরা কি বলতে পারি? সকল সমান ভেক্টর সদৃশ। একটু ছোট্ট করে লিখি, সকল সকল সমান ভেক্টর সদৃশ, কিন্তু সকল সদৃশ সমান ভেক্টর নয়, সমান ভেক্টর নয়। ঠিক আছে, তো কথাটা সত্যি কিনা দেখি। এ ভেক্টর বি ভেক্টর আর এ ভেক্টর বি ভেক্টর। ঠিক আছে, দেখো দৈর্ঘ্য সেম মানে মান সেম এবং দিক একই দিকে, তাহলে এরা সমান এবং সদৃশ দুটোই। এরা সমান নয়, সমান নয় কিন্তু দিক একই দিকে, সুতরাং সদৃশ। ঠিক আছে, সদৃশ। তাহলে সকল সমান ভেক্টর সদৃশ, কিন্তু সকল সদৃশ ভেক্টর সমান নয়। ঠিক আছে, একেবারে চোখের সামনে ঘটনাগুলো দেখতে পাচ্ছি। ঠিক আছে, বলো তো দেখি একটা কোশ্চেন। এ ভেক্টর এটার মান 5 একক, বি ভেক্টর এটার মান 10 মিটার, সি ভেক্টর 3 নিউটন। ঠিক আছে, বলো এ বি সি এরা কি সদৃশ? এরা কি সদৃশ? কোথায় ঝামেলা? কোথায় কোথায় ঝামেলা? এদের মধ্যে এ ও সি সদৃশ, এ ও সি সদৃশ, বি না। কেন বি না? কারণ বি এই যে মিটার, তাহলে বি ভিন্ন জাতীয়, এই কারণে সদৃশ না। প্রথম কথা সমজাতীয় হইতে হবে, বি ভিন্ন জাতীয়, তাহলে এরা সদৃশ বলা কওয়া যাবে না। ঠিক আছে, গুড, এই তো সুন্দর বুঝে গেছো। এবার তাহলে লাইক ভেক্টরের উল্টাটা আনলাইক ভেক্টর বা বিসদৃশ ভেক্টর। বিসদৃশ, আনলাইক ভেক্টর। তাহলে এটা তুমি নিজেই লিখতে পারবা, সংজ্ঞাটা নিজেই গেস করতে পারবা। কি হবে বলো? সমজাতীয় হইতে হবে, দিক বিপরীত দিকে হইতে হবে। ঠিক আছে, দিক বিপরীত দিকে হইতে হবে। তাহলে দুটি সমজাতীয় ভেক্টর পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করলে, পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করলে, ওকে, দুটি সমজাতীয় ভেক্টর পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করলে, এই ভেক্টর এই যে বি ভেক্টর, সমজাতীয় দুইটা ভেক্টর পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করবে। শর্ত সমজাতীয় হইতে হবে, আর 2 নম্বর এরা পরস্পরের বিপরীত দিক, পরস্পর বিপরীত দিক হতে হবে। তো পরস্পরের বিপরীত দিক মানে মধ্যবর্তী কোণ, ধারক রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি পরস্পরের বিপরীত। কি ক্লিয়ার? বুঝতে পারছি? তাহলে বলো তো বিপরীত ভেক্টরের সাথে ঋণাত্মক ভেক্টরের সাথে এর পার্থক্যটা কোথায়? ঋণাত্মক ভেক্টরের সাথে সকল ঋণাত্মক ভেক্টর বিসদৃশ, কিন্তু সকল বিসদৃশ
ঋণাত্মক নয়। কেন? কারণ এদের মান সমান হইতে হবে এমন কোনো কথা নেই, শুধু দিক বিপরীত দিকে হইলেই হইল। সমজাতীয় দুটো ভেক্টরের দিক বিপরীত দিকে হইলেই হইল, তাদের মান সমান হওয়ার দরকার নেই। মান সমান হতেও পারে, নাও পারে, মান সমান হতেও পারে, হতেও পারে, নাও পারে, নট নেসেসারি, ঠিক আছে, নাও পারে, ঠিক আছে। তাহলে একটা কথা কি দাঁড়ায়, বলো কথাটা কি দাঁড়ায়, সকল সকল বিপরীত ভেক্টর, সকল বিপরীত ভেক্টর বিসদৃশ, বিসদৃশ, কিন্তু সকল বিসদৃশ বিপরীত বলা যাবে না, কিন্তু সকল বিসদৃশকে বিপরীত নয়, সকল বিসদৃশ ভেক্টর বিপরীত ভেক্টর নয়। তাহলে একে দেখা একটু, এই ভেক্টরটা এ, এই ভেক্টরটা বি, দেখো মান সমান, ইয়েস, দিক বিপরীত, ইয়েস। তাহলে দিক বিপরীত মানে তো বিসদৃশ, আর মান যেহেতু সমান আছে তার মানে এটাকে বিপরীতও বলা যাবে। তাহলে এটা বিপরীত ভেক্টর প্লাস আবার বিসদৃশ ভেক্টর, বিপরীত ভেক্টর প্লাস বিসদৃশ ভেক্টর, ওকে। আর এ ভেক্টর বি ভেক্টর, দেখো মান সমান নয়, তার মানে এরা বিপরীত না, মান সমান নয়, এরা বিপরীত না, শুধু দিক বিপরীত, এই কারণে এদেরকে বিসদৃশ বলবো শুধু। তাহলে এরা বিসদৃশ কিন্তু বিপরীত নয়, হয়ে গেল। দেখো সকল সকল বিপরীত ভেক্টর বিসদৃশ, কিন্তু সকল বিসদৃশ বিপরীত নয়। কি বোঝা গেছে? এইবার তুমি একটা কথা বলতে পারো, একটা প্রশ্ন কিন্তু আসতে পারে, আচ্ছা ভাই আপনি সদৃশ ভেক্টর যখন সংজ্ঞা লিখছেন তখন দুই বা ততোধিক লিখছেন এবং চিত্র আঁকছেন অনেকগুলো, কিন্তু যখন আপনি বিসদৃশ ভেক্টর বলছেন তখন শুধুমাত্র দুটো কেন বলছেন? কারণ অনেকজন মিলে একই দিকে মুখ করে দাঁড়ানো যায়, কিন্তু অনেকজন মিলে পরস্পরের বিপরীত দিকে মুখ করে দাঁড়ানো যায় না। বুঝলা আমার কথা? অনেকজন মিলে পরস্পরের বিপরীত দিকে মুখ করে দাঁড়ানো যায় না। যেমন আমি যদি অনেকগুলো ভেক্টর দিয়ে বুঝাইতে চাই, ঠিক আছে, আমি ধরো অনেকগুলো ভেক্টর একে বুঝাইতে চাচ্ছি, এ ভেক্টর, তারপর বি ভেক্টর, তারপর সি ভেক্টর, এই যে সি ভেক্টর, এটা ডি ভেক্টর, এই যে অনেকগুলো আঁকলাম না, এই যে অনেকগুলো আঁকলাম, এই অনেকগুলো যখন আঁকবো তখন তখন এর মধ্যে বিসদৃশের পাশাপাশি সদৃশ্য চলে আসছে। যেমন আমি যদি শুধু বি আর সি আঁকতাম তাহলে বি এবং সি এরা পরস্পরের বিসদৃশ, কিন্তু যখন অনেকগুলো আঁকছি তখন দেখো এ বি সি, সরি সি না, ডি, এরা কিন্তু সদৃশ হয়ে গেছে। দেখো এরা কিন্তু সদৃশ হয়ে গেছে, এ বি ডি এরা কিন্তু সদৃশ, আর এ ও সি বিসদৃশ, এ ও সি বিসদৃশ, আবার বি ও সি বিসদৃশ, আবার সি ও ডি এরা কিন্তু বিসদৃশ। কি বুঝতে পারছো? এই কারণে এখানে দুটো বলছি, কারণ দুইয়ের অধিক যখন তুমি আঁকতে যাবা, দুইয়ের অধিক যখন তুমি আঁকবা তখন দেখবে এর মধ্যে সদৃশ্য ঢুকে গেছে। অনেকে আবার বলতে পারে ভাই এভাবে আঁকি, ধরেন এটা এ ভেক্টর, এইটা এইটা বি ভেক্টর, এটা সি ভেক্টর, এটা ডি ভেক্টর, এরকম অনেকগুলো আঁকি না, তাহলে তো হইলই না কিছু। তখন কি হইলো, এ আর ডি এই দুইটা পরস্পরের বিসদৃশ হইল, কিন্তু এটা তো সদৃশ না বিসদৃশ না। দেখো তো এটা তো পরস্পরের বিপরীত দিকেও না, পরস্পর একই দিকেও না, এর সাথে তো একটা কোণ আছে, তাহলে কিন্তু হবে না। এই সি ভেক্টরটাকে এ ভেক্টরের বিসদৃশ বলা যাবে না, সদৃশ বলা যাবে না। এই বি ভেক্টরটা এ ভেক্টরের সদৃশ বলা যাবে না, বিসদৃশ বলা যাবে না, ঠিক আছে? তাহলে একই দিকে থাকলে সদৃশ, বিপরীত দিকে থাকলে বিসদৃশ, ঠিক আছে? আমরা লাস্ট আরেকটা জিনিস পড়বো আজকে, এটা পড়ে আজকে শেষ, সেটা হচ্ছে সমরেখ বা সমান্তরাল ভেক্টর। যা সমরেখ ভেক্টর তাই সমান্তরাল ভেক্টর। কোন কোন বইতে আলাদা করে ডেফিনেশন দেওয়া আছে, এই দুইটা আসলে একই জিনিস।
সমরেখ বা সমান্তরাল ভেক্টর। সমরেখ মানে কোলিনিয়ার, কোলিনিয়ার ভেক্টর, কো দুইটা এল, কোলিনিয়ার ভেক্টর। তো সমরেখ ভেক্টর সংজ্ঞাটা কি? নামের মধ্যে তো সংজ্ঞা আছে যে দুই বা ততোধিক ভেক্টর যদি একই ধারক রেখায়, একই রেখায় অথবা পরস্পরের সমান্তরালে ক্রিয়ারত থাকে। দুই বা ততোধিক ভেক্টর, দুই বা ততোধিক ভেক্টর একই সরল রেখায় বা পরস্পরের সমান্তরালে ক্রিয়ারত থাকে। সমান্তরালে ক্রিয়ারত থাকে, তাকে সমরেখ বা সমান্তরাল ভেক্টর বলে। এবার শোনো, সংজ্ঞাটা ভালো করে বুঝতে হবে। সমরেখ মানে একই রেখায় মানে কিন্তু একই দিকে না। অনেকে এটা ভাবে যে একই রেখায়, এই কথাটার অর্থ হচ্ছে একই দিকে হতেই হবে, একই দিকে হতেই হবে। এই দুইটা সেম জিনিস না, এই দুইটা সেম কথা না, বুঝতে পারছো? একই রেখায় মানে একই দিকে হতেই যে হবে, হতেই হবে এমন না, হতেও পারে বাট হতেই হবে এমন না। এই যে একজন বলছে অ্যাঙ্গেল জিরো, অ্যাঙ্গেল জিরো হতে পারে, অ্যাঙ্গেল 180ও হতে পারে। একই রেখায় একই দিকেও ক্রিয়া করা যায়, আবার একই রেখায় বিপরীত দিকেও তো ক্রিয়া করা যায়। আচ্ছা একে দেখাই। ধরো এই যে এটা হচ্ছে একটা সরল রেখা, এটা হচ্ছে একটা সরল রেখা। তো একটা ভেক্টর এ, এই যে এই সরল রেখায় ক্রিয়ারত এই ভেক্টর। আর একটা ভেক্টর বি, এই যে সরল রেখা বরাবর ক্রিয়ারত বি ভেক্টর। আর একটা ভেক্টর সি ভেক্টর, এই সরল রেখায় ক্রিয়ারত। দেখো তো তিনটা ভেক্টর একই সরল রেখায় ক্রিয়ারত না? বিপরীত দিকে হয়ে, আবার এর সাথে সি একই দিকে হয়েও ক্রিয়ারত থাকতে পারে, বিপরীত দিকে হয়ে ক্রিয়ারত থাকতে পারে। তাহলে এরা হচ্ছে সমান্তরাল ভেক্টর বা সদৃশ, মানে সমান্তরাল ভেক্টর বা সমরেখ ভেক্টর। মানে ভাই এটা তো আপনি দেখালেন একই রেখায়, সমান্তরাল তো দেখালেন না কেন ভাই? সমান্তরাল হবে না? এই যে এটাকে আমি কপি করি, এটাকে কপি করলাম, এই ভেক্টরটাকে কপি করে আমি এখানে লিখতে পারি না? আবার এই সি ভেক্টরটাকে, এইটাকে কপি করে আমি এখানে লিখতে পারি না? এই যে এখানে লিখতে পারি না? যেটা হচ্ছে সি ভেক্টর, এটা হচ্ছে সি ভেক্টর, তারপর এটা হচ্ছে এ ভেক্টর, এই যে লিখতে পারি না? তাহলে দেখো তো এ ভেক্টর আর সি ভেক্টর পরস্পরের সমান্তরাল না? এ ভেক্টর আর বি ভেক্টর পরস্পরের সমান্তরাল না? একই রেখায় থাকলেই তো সমান্তরাল। এই বুঝছো জিনিসটা? বুঝছো? একই রেখায় ছিল, একই রেখা মানে এ আর বি সমান্তরাল না? এই যে দেখো তো এ আর বি সমান্তরাল না? একে যদি তুলে এখানে নিয়ে আসি, আবার বি আর সি পরস্পর সমান্তরাল না? তাহলে এই যে সমান্তরাল ভাবে থাকতে হবে অথবা একই রেখায় থাকতে হবে, তাহলে তাদেরকে আমরা সমরেখ বা সমান্তরাল ভেক্টর বলতে পারবো। এইবার মূল জিনিসটা, আচ্ছা বলো তো সদৃশ, বিসদৃশ আর সমান্তরালের মধ্যে মিলটা কোথায় বা সম্পর্কটা কোথায়? বলো তো মিলটা কোথায়, সম্পর্কটা কোথায়? একজন বলছে অ্যাঙ্গেল জিরো হইতে হবে। অ্যাঙ্গেল কি জিরো হইতে হবে শুধু? অ্যাঙ্গেল কোণ থেটা জিরো হতে পারে অথবা 180ও হতে পারে। দেখো তো এই যে বি আর এ পরস্পর বিপরীতে না? তাহলে 180। আবার এ আর সি পরস্পর একই দিকে না? তাহলে অ্যাঙ্গেল কত? জিরো। সমান্তরাল ভেক্টর বা সমরেখ ভেক্টর সদৃশ হতে পারে, বিসদৃশ হতে পারে। অর্থাৎ সহজ হিসাব, এই যে বিসদৃশ, সদৃশ দুটোই সমান্তরালের অন্তর্ভুক্ত, দুটোই সমান্তরালের অন্তর্ভুক্ত। যেমন তোমাকে আমি একটু দেখাই, দেখো এটা হচ্ছে এ ভেক্টর, ঠিক আছে? এইটা হচ্ছে বি ভেক্টর। বলো এরা পরস্পরের কি? বিপরীত দিকে। তাহলে কি এরা? এরা হচ্ছে বিসদৃশ, এরা বিসদৃশ। এইবার বলো বিসদৃশ তো বুঝলাম, এরা কি সমান্তরাল না? ইয়েস, সমান্তরাল। তো এর রেখার ধারক রেখা, বি এর ধারক রেখা সমান্তরাল, তাহলে বিসদৃশ এবং অবশ্যই সমান্তরালিত, সমান্তরাল বা সমরেখ, তাই না?
এবার আসো, এটা এ ভেক্টর, এইটা বি ভেক্টর, বলো কেমন এরা? সদৃশ। এবার এ এর ধারক রেখা, বি এর ধারক রেখা, দুইটার ধারক রেখা সমান্তরাল না? সমান্তরাল না? তাহলে সদৃশ এবং কি সমান্তরাল। বুঝতে পারছো? সমান্তরাল কমন, সমান্তরাল কমন। তাহলে একটা কথা আমি বলি, সবাই বোর্ডে তাকাও, আমার দিকে তাকাও, যাচাই করো। একই দিকে ক্রিয়া করে যদি সমান্তরাল হয়, একই দিকে ক্রিয়া করে যদি সমান্তরাল হয়, তাহলে তারা হচ্ছে সদৃশ সমান্তরাল। বুঝছো আমার কথা? একই দিকে ক্রিয়া করে যদি সমান্তরাল থাকে তাহলে তারা সদৃশ সমান্তরাল। আর বিপরীত দিকে ক্রিয়া করে যদি থাকে, বিপরীত দিকে, তাহলে তারা অবশ্যই বিসদৃশ তো হবেই এবং কি সমান্তরাল। তাহলে সমান্তরাল একই দিকে থেকেও হতে পারে, সমান্তরাল বিপরীত দিক থেকে, বিপরীত দিকে থেকেও হতে পারে। এবার এখান থেকে একটা সুন্দর বাংলা লাইন বলো, এটা বললেই আজকের পড়া শেষ। একটা সুন্দর বাংলা লাইন বলবা, ওই যে একটু আগে যেমন বলছিলাম, সকল সমান ভেক্টর সদৃশ কিন্তু সকল সদৃশ সমান নয়, সকল বিপরীত ভেক্টর বিসদৃশ কিন্তু সকল বিসদৃশ বিপরীত ভেক্টর নয়। সেরকম একটা কথা সুন্দর করে বলবা, বলো 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 বলো। সকল সকল বিসদৃশ এবং সদৃশ ভেক্টর সমান্তরাল। ঠিক আছে? সকল, ধরো প্রথমে একটা একটা করে বলো। সকল বিসদৃশ সমান্তরাল কিন্তু সকল সমান্তরাল বিসদৃশ নয়। যেমন বিসদৃশ, এরা কি বিসদৃশ এবং সমান্তরাল, কিন্তু এরা অনলি সমান্তরাল কিন্তু বিসদৃশ নয়। কি বুঝতে পারছো? এটা এটা দুটোই কি, দুটোই কি সমান্তরাল। এখন যখন একই দিকে তখন সদৃশ, তাহলে বিসদৃশ হচ্ছে না। আবার যখন বিপরীত দিকে তখন বিসদৃশ, সদৃশ হইতেছে না। কি ক্লিয়ার? তাহলে সকল সকল বিসদৃশ বিসদৃশ সমান্তরালের অন্তর্ভুক্ত হচ্ছে। ঠিক আছে? কিন্তু সকল সমান্তরাল সমান্তরাল কিন্তু বিসদৃশ হচ্ছে না, বিসদৃশ হচ্ছে না। ঠিক একইভাবে আবার সকল সদৃশ সমান্তরাল হচ্ছে, কিন্তু সকল সমান্তরাল সদৃশ হচ্ছে না। ঠিক আছে? বুঝতে পারছো? তো এই কথাটা লেখার দরকার নেই, এটা নোটে থাকার দরকার নেই। তুমি খালি এটা মাথায় রাখবা যে সমান্তরাল দুইভাবে হয়। সমান্তরাল একই দিকে ক্রিয়া করে সমান্তরাল, বিপরীত দিকে ক্রিয়া করে সমান্তরাল। একই দিকে ক্রিয়া করে সমান্তরাল হলে তারে সদৃশ বলে, বিপরীত দিকে ক্রিয়া করে সমান্তরাল হলে তারে বিসদৃশ বলে। তাহলে সমান্তরালের জন্য, সমান্তরাল সমরেখার জন্য কোণ 180 ডিগ্রি এবং 0 ডিগ্রি দুটোই হইতে পারে। যদি 180 ডিগ্রি হয় তাহলে সেটা বিসদৃশ, আর যদি 0 ডিগ্রি হয় তাহলে সেটা সদৃশ। ক্লিয়ার? বুঝতে পেরেছো সবাই? ঠিক আছে? বুঝতে পেরেছো? গুড। তো সহজ জিনিস না? ফিজিক্স সহজ, ফিজিক্স সাবজেক্টটা সহজ, সহজ সাবজেক্ট, বুঝে বুঝে পড়লে। তো যেটা পড়ালাম এটা সুন্দর করে রিভিশন দিবা। ঠিক আছে? আমরা আস্তে 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 মূল টপিকের দিকে যাব। আমাদের ভেক্টর রাশির হিসাব নিকাশ এটা বোঝাটাই আসলে মূল জিনিস। তো এটা বুঝতে গেলে তো আমাদের আগে পরিচিতিটা লাগবে। তা আমরা কি করতেছি? আস্তে আস্তে পরিচিত হচ্ছি। তো বাসায় একটু পড়াশোনা করিও। টাটা, আজকের ক্লাস এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।